ঠিক আছে, এটা WBPSC লেখা আছে, বাট এটা WBCS এর। সবাইকে যেটা বলে দিই, এবার সবাই একটুখানি, আর কেউ কমেন্ট করো না। এবার যেটা আমার বলার সেটা হলো, আমি যেটা বলবো করবো, মানে যেভাবে আমি পড়াই সেটা হলো ফান্ডামেন্টাল রাইট শুরু হলো। এবার আমি প্রথমে এক্সপ্লেন করব, কিছুটা এক্সপ্লেন করব, বা সেটা স্লাইড ধরেও এক্সপ্লেন হতে পারে। আমি কিছুটা কমপ্লিট করার পর তোমাদের থেকে প্রশ্ন নেব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা প্রশ্ন করবে, আর যদি প্রশ্ন না থাকে তোমরা আমাকে ক্লিয়ার জানাবে। ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অনেকগুলো ক্লাস ধরে হবে, এমন নয় যে এটা খুব বড় চ্যাপ্টার। সো ইট টেক সাম টাইম টু কমপ্লিট দিস চ্যাপ্টার। এটা শেষ হতে সময় লাগবে, খুব ভালোভাবে আমরা বুঝবো। আর আমি শিওর তোমরা যারা এর আগে কনস্টিটিউশন পড়েছো, তারা যেভাবে ফান্ডামেন্টাল রাইট বুঝেছো তার থেকে অনেকটা বেটার তোমরা আজকের ক্লাসের পর তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। শুধুমাত্র তোমরা কিন্তু অহেতুক প্রশ্ন করবে না, আমি তোমাদের থেকে কোশ্চেন নেব, তোমাদের কোশ্চেন নিয়ে তার আনসার দিয়ে দেন আমি ক্লাস পরে বন্ধ করবো। কিন্তু যেন এমন না হয় যে আমি ক্লাস করতে করতে তোমরা যদি র্যান্ডাম কোশ্চেন করো, তাহলে যেটা হয় টপিক থেকে আমরা বেরিয়ে যাই, সেটা কিন্তু করা যাবে না। সেটা একটু মাথায় রাখবে। আমি কিছুটা বলেই তোমাদের থেকে কোশ্চেন নেব, বা ঠিক আছে কিনা বা ক্লিয়ার আছে কিনা সেটা জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে? একটু কোঅপারেট করতে হবে, আর খুব ভালো করে ঠান্ডা মাথায় কিন্তু শুনতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ এটা কিন্তু এমন একটা টপিক, এটা গুড ইভিনিং সারফারাজ, রিটস পর্যন্ত হয়েছিল। আচ্ছা, রিটস অব্দি হয়ে গেছিল, ঠিক আছে, অসুবিধা নেই, আমি আর একবার পড়িয়ে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আর একবার তোমাদের পড়া হয়ে যাবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে টপিকটা আছে, এই টপিকটা আমি যখন পড়াবো তখন তোমরা কোনো প্রশ্ন করবে না, আমি তোমার থেকে কোশ্চেন নেবো। একটু কোঅপারেট করো, ক্লাস শুরু করা যাক। প্রথমে দেখো, আমি ফান্ডামেন্টাল রাইটস এর বলার আগে এখানে স্লাইডসে ফান্ডামেন্টাল রাইটস কি বলা আছে তার আগে একটু দেখে নিই। প্রথমত হলো রাইটস। যদি আমি অধিকারের কথা বলি, রাইটস বা অধিকারের কথা বলি, দেখো আমাদের রাইটস মানে কিছু হয় হলো হিউম্যান রাইটস, অর্থাৎ কিছু আছে হলো মানব অধিকার। হিউম্যান রাইটস বলতে আমি যেটা বলতে চাইছি, যদি তুমি পৃথিবীতে জন্মাও তখন তুমি কিছু মানব অধিকার নিয়ে জন্মাবে, যেমন তোমার বেঁচে থাকার অধিকার, তোমার শিক্ষার অধিকার। ঠিক আছে, এগুলো হিউম্যান রাইটস। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় জন্মাতে পারো, তুমি কিন্তু কিছু হিউম্যান রাইটস নিয়ে জন্মাবে। যখন তুমি একটা দেশে জন্মাবে, সেই দেশের কনস্টিটিউশন, মানে তুমি যদি সেই দেশের নাগরিক হও, সেই দেশে বসবাস করো, তাহলে সেই দেশের কনস্টিটিউশন তোমাকে কিছু অধিকার দেবে, যে অধিকারগুলো আমরা সংবিধান থেকে পেয়ে থাকি। এগুলোকে আমরা বলি সাংবিধানিক অধিকার বা কনস্টিটিউশনাল রাইটস। সেটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন ভ্যারি করে। যেমন আমাদের ভারতের ক্ষেত্রে কনস্টিটিউশনাল রাইটস অবভিয়াসলি যেটা ভারতের কনস্টিটিউশন ভারতের নাগরিককে দিচ্ছে, বা ভারতে বসবাসকারী যারা বিদেশি নাগরিক তারাও কিছু কনস্টিটিউশনাল রাইটস এনজয় করে। এই গেল হিউম্যান রাইটস আর কনস্টিটিউশনাল রাইটস। এবার একটা প্রশ্ন হলো, এখানে আর একটা রাইট আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো লিগাল রাইট। এই লিগাল রাইটস বলতে আমরা কি বুঝি, লিগাল রাইটস বা আইনি অধিকার বলতে আমরা কি বুঝি? একটা জিনিস আগে ভালো করে বোঝো, আমাদের দেশের যে কনস্টিটিউশন, আমাদের দেশের যে কনস্টিটিউশন সেটা হলো আমাদের দেশের ফান্ডামেন্টাল ল। আমাদের দেশের যে কনস্টিটিউশন সেটা হলো আমাদের দেশের ফান্ডামেন্টাল ল, বা আমাদের দেশের সুপ্রিম ল। কেন? ধরো আমাদের দেশটা চলে যে আইনের মাধ্যমে, সেটাকে আমরা বলি কনস্টিটিউশন। আমাদের দেশটার যে ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেমন ধরো পার্লামেন্ট, লেজিসলেচার যারা আইন তৈরি করে, পার্লামেন্ট কেন্দ্রে, রাজ্যের স্টেট লেজিসলেচার। আমাদের দেশে যে এক্সিকিউটিভ রয়েছে, কেন্দ্রীয় এক্সিকিউটিভ, রাজ্য এক্সিকিউটিভ। আমাদের দেশের যে জুডিশিয়ারি রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোকাল কোর্ট, অর্থাৎ সমস্ত কিছু যে আইনের মাধ্যমে চলে সেটাকেই বলা হয় কনস্টিটিউশন। এটা হলো আমাদের দেশের ফান্ডামেন্টাল ল, সুপ্রিম ল। কেন? তুমি যদি এমন কোনো আইন বানাও, আচ্ছা আমাদের আইন কে বানায়? আমাদের আইন বানায় আমাদের লেজিসলেচার। পার্লামেন্ট একটা লেজিসলেচার, ইউনিয়ন লেজিসলেচার, আর স্টেট লেজিসলেচার হলো রাজ্যের আইনসভা। লেজিসলেচার যদি কোনো ল বানায়, বা এক্সিকিউটিভ যদি কোনো পলিসি বানায়, জেনারেলি আমাদের যে আইন তৈরি হয় সেই আইনগুলোকে লাগু করে, এনফোর্স করে হলো এক্সিকিউটিভ। যেমন ধরো একটা আইন তুমি তৈরি করলে, সেটা হলো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। সেটা কে তৈরি করলো? 2005 সালে পার্লামেন্ট সেটা তৈরি করলো। এবার সেটাকে লাগু করলো কে? সেটাকে লাগু করলো সরকার, গভর্নমেন্ট। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে পার্লামেন্ট তৈরি করলো, সেটাকে 2010 সালে লাগু কে করলো? 2010 সালে সেটাকে লাগু করলো আমাদের যে ভারত সরকার। ঠিক আছে, 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
1988 সালে রাজীব গান্ধী সরকার পাস করালো, যেখানে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমে হয়ে গেল 18। মানে যারা 18 বছরের বয়স তারাও এবার ভোট দিতে পারবে। সেটাকে লাগু কে করলো? সেটাকে লাগু করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত সালে? 1989 সালে। অর্থাৎ লেজিসলেচার একটা ল তৈরি করে, আর এক্সিকিউটিভ সেই পলিসি বানায় দেশের, এবং এক্সিকিউটিভ সেই আইনকে লাগু করে, এনফোর্স করে। ইংরেজিতে এনফোর্স বলে। তাহলে আলটিমেট যদি লেজিসলেচার আর এক্সিকিউটিভ এরা যে ল বা পলিসি বানাচ্ছে, খুব ভালো করে বোঝো, সেটার মধ্যে যদি এমন কিছু বিষয় থাকে যেটা সংবিধানকে ভায়োলেট করছে, যদি সেটা অসাংবিধানিক হয়, তাহলে কিন্তু সেই লেজিসলেচারের তৈরি ল বা এক্সিকিউটিভের তৈরি পলিসিকে আমাদের দেশের যে জুডিশিয়ারি আছে সেটা কিন্তু এনফোর্স হতে দেবে না, সেটাকে লাগু করতে দেবে না। এটাকে আমরা বলি নাল অ্যান্ড ভয়েড। তাহলে জুডিশিয়ারি কি করছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কি করছে, যদি এমন কোনো পলিসি, এমন কোনো আইন আমাদের দেশে তৈরি হয়, যদি সেটা অসাংবিধানিক হয়, তাহলে জুডিশিয়ারি কি করবে? জুডিশিয়ারি সেটাকে আটকে দেবে, এনফোর্স করতে দেবে না, নাল অ্যান্ড ভয়েড করে দেবে। তাহলে জুডিশিয়ারি এই যে কাজটা করছে, কেন করছে? তার কারণ হলো এটাই, আমাদের দেশে তুমি যদি এমন পলিসি বানাও বা আইন বানাও, এবং যদি সেটা কনস্টিটিউশনের এগেনস্টে হয়, তাহলে কিন্তু সেটাকে এনফোর্স হতে দেওয়া যাবে না। কারণ কনস্টিটিউশন হলো আমাদের দেশের সুপ্রিম ল, কনস্টিটিউশন হলো আমাদের দেশের ফান্ডামেন্টাল ল। কনস্টিটিউশনের উপরে আমাদের দেশে কিছু হয় না। তাই কনস্টিটিউশন যদি আমাদের দেশের ফান্ডামেন্টাল ল বা সুপ্রিম ল হয়, কারণ আমরা যদি এমন কোনো আইন বানাই বা পলিসি বানাই যেটা কনস্টিটিউশনের বিরুদ্ধে যাচ্ছে, সেটা কিন্তু জুডিশিয়ারি নাল অ্যান্ড ভয়েড করে দেবে। সেই আইন আমাদের দেশে লাগু করা যাবে না, কারণ সংবিধানের বিরুদ্ধে গিয়ে তুমি কিছু করতে পারবে না। তোমরা রিসেন্টলি দেখেছো ইলেকটোরাল যে বন্ড, সেটা কিন্তু আলটিমেট আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু বন্ধ করে দিয়েছে। কারণ রাইট টু ইনফরমেশন টু দ্য ভোটার, সেখানে যেহেতু কে টাকা নিচ্ছে, কত টাকা নিচ্ছে, কোন পার্টিকে টাকা দেওয়া হচ্ছে, সেগুলো পরিষ্কারভাবে ভিজিবল ছিল না, সেটা রাইট টু ইনফরমেশন টু দ্য ভোটার ভায়োলেট করছিল, আর্টিকেল 19 ভায়োলেট করছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। খুব সিম্পল ব্যাপার। তুমি দেশে আইন তৈরি করো, পার্লামেন্ট তৈরি করবে, রাজ্যের আইনসভা তৈরি করবে, দেশে পলিসি তৈরি হবে, কিন্তু সেটা কখনোই সংবিধানের বিরুদ্ধে গিয়ে হবে না, কারণ সংবিধান আমাদের দেশের ফান্ডামেন্টাল ল, সুপ্রিম ল। তাহলে সংবিধান যদি একটা নিজের লাইন হয়, তাহলে আমি বলতেই পারি আমাদের কনস্টিটিউশনাল রাইটস যেগুলো আছে, মানে এমন অধিকার যেগুলো আমাদের সংবিধানে আছে, সেগুলো সবই লিগাল রাইট। কারণ কনস্টিটিউশন নিজেই একটা ল, তাহলে কনস্টিটিউশনাল রাইটস গুলো লিগাল রাইট। আবার এটাও ঠিক, আমাদের দেশের পার্লামেন্ট যে আইন বানায়, বা আমাদের দেশের রাজ্যের আইনসভা যে আইন বানায়, সেগুলোও তো আইন, সেগুলোও তো আইন। সেগুলোকে আমরা অর্ডিনারি এনাক্টমেন্টস বলে থাকি, অর্ডিনারি ল বলে থাকি। সেগুলো কোনো পার্লামেন্টারি, মানে সেটা অবভিয়াসলি সংবিধানের আন্ডারে পড়ে না, কিন্তু সেগুলো আইন। তাই সেখানে থেকে যদি তুমি কোনো অধিকার পাও, সেটাও লিগাল রাইট। কারণ আইন থেকে পাওয়া অধিকারই লিগাল রাইট। তাহলে আমি লিগাল রাইট দু ধরনের বলতে পারি। কনস্টিটিউশনে আমার থাকা সমস্ত অধিকার লিগাল রাইট, বিকজ কনস্টিটিউশন হলো আমাদের দেশের সুপ্রিম ল। আর অর্ডিনারি কোনো একটা পার্লামেন্টে যদি আইন তৈরি হয়, বা রাজ্য আইনসভায় যদি কোনো আইন তৈরি হয়, সেখান থেকে যে অধিকার পাওয়া যাচ্ছে, সেটাও লিগাল রাইট। তাহলে এখনো পর্যন্ত আমি তিন ধরনের রাইটের কথা বলেছি। একটা হলো হিউম্যান রাইট, যেটা সমস্ত মানুষ পায়; কনস্টিটিউশনাল রাইট, যেটা সংবিধান থেকে আমরা এনজয় করি; আর লিগাল রাইট, যার মধ্যে কনস্টিটিউশনাল রাইট গুলোও পড়বে। আর অর্ডিনারি পার্লামেন্ট বা রাজ্যের আইনসভায় কোনো তৈরি আইন থেকে যদি আমরা কোনো অধিকার পাই, সেটা লিগাল রাইটস। ফর এক্সাম্পল আমি তোমাদের বলতে পারি, এর একটা বেস্ট এক্সাম্পল হতে পারে মনরেগা। তোমরা জানো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেটাকে আমরা 100 দিনের কাজ বলে থাকি। এই কাজ যদি তোমার থেকে কেড়ে নেয়, এটাও কিন্তু তোমার লিগাল রাইট। কেন বলতো? কারণ মানরেগা হলো একটা আইন, যেটা ইউপিএ গভর্নমেন্ট 1 পাস করেছিল 2005 সালে। তাহলে মানরেগা যদি আইন হয়, তাহলে এখান থেকে 100 দিনের কাজের যে অধিকার, সেটাও একটা অধিকার, সেটা হবে অর্ডিনারি লিগাল রাইট। সেটা কনস্টিটিউশনাল লিগাল রাইট নয়, কারণ মানরেগা কিন্তু সংবিধানে মেনশন করা নেই। মানরেগা হলো একটা পার্লামেন্টে পাস করা আইন। তাহলে এখান থেকেও তুমি অধিকার পাচ্ছ। অর্থাৎ এগুলো হলো অর্ডিনারি লিগাল রাইটস। আর যেহেতু কনস্টিটিউশন হলো আমাদের দেশের সুপ্রিম ল, তাই কনস্টিটিউশনে থাকা সমস্ত অধিকারও কিন্তু লিগাল রাইট, সেটা হবে কনস্টিটিউশনাল লিগাল রাইট। তাহলে এখনো পর্যন্ত আমি তোমাদের কি বললাম? তিন ধরনের রাইট: হিউম্যান রাইট, কনস্টিটিউশনাল রাইটস, কনস্টিটিউশনাল লিগাল রাইট, মানে অল কনস্টিটিউশনাল রাইটস আর লিগাল রাইট, আর পার্লামেন্টারি লিগাল রাইটস। এই তিন ধরনের রাইটস আপাতত আমি বলেছি। এবার তোমরা বলো, এই অবধি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। স্ট্যাচুটারি ল, এসকে শাকলিন, মানে হলো পার্লামেন্টে যদি কোনো আইন পাস হয়, সেটাকে আমরা স্ট্যাচুটারি ল বলে থাকি।
এইখানে অবধি আমি যা যা বললাম এটা তোমরা বুঝতে পেরেছো? এখন অবধি আমি যা যা বলেছি ঠিক আছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি একটু একটু করে এগোবো, স্লোলি এগোবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। আমি এমনভাবে ক্লিয়ার করবো যাতে তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি পুরো চলে আসে। ঠিক আছে, ঠিক আছে, এই অবধি হলো পার্লামেন্টারি লটা। আর একবার ধরো আমাদের দেশের পার্লামেন্ট কোনো একটা ল পাস করাচ্ছে, যেমন মানরেগা, যেমন রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন অবশ্য কনস্টিটিউশনাল রাইটও, কারণ রাইট টু এডুকেশন আর্টিকেল 21 এতেও আছে। আমি ওই জন্য মানরেগার এক্সাম্পলটা দিলাম। পার্লামেন্ট একটা আইন পাস করাচ্ছে, এবার সেই আইন থেকে তুমি কোনো অধিকার পাচ্ছ। যেমন ধরো আমি যদি আজকে গ্রামে থাকি, আমি একটা ধরো পঞ্চায়েত এরিয়াতে আছি, এবং আমার কাছে জব কার্ড রয়েছে, কারণ মানরেগাতে জব কার্ড থাকাটা দরকার। তাহলে আমি 100 দিনের কাজ করে একটা টাকা পাবো। তাহলে আমার বক্তব্য হলো, আমি যে 100 দিনের কাজের অধিকারটা পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি? না এই মানরেগা নামক আইনটা থেকে পাচ্ছি। ফুল ফর্মটা দেখো, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, মানে কি আইন। তাহলে মানরেগাটা পার্লামেন্টারি অ্যাক্ট, সেটা পার্লামেন্টে পাস হয়েছে, সেখান থেকে আমি আজকে 100 দিনের কাজের অধিকারটা পাচ্ছি। তাহলে আমি যে এই অধিকারটা পেলাম, অধিকার মানে কি রাইট, তাহলে কি রাইট? লিগাল রাইট। কোথায় পাস হয়েছে? কারণ পার্লামেন্টের তৈরি পাস করা একটা আইন থেকে আমি পার্লামেন্টারি লিগাল রাইট পাচ্ছি। আর কনস্টিটিউশন আমাদের দেশে সুপ্রিম ল কেন? কারণ তুমি কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে, কনস্টিটিউশনের স্কোপের বাইরে গিয়ে আমাদের দেশে কোনো আইন তৈরি করতে পারবে না, বা সরকার এমন কোনো পলিসি আনতে পারবে না, কারণ সবার ওপরে কনস্টিটিউশন, বাকি সবাই তার নিচে। তাহলে যদি সবার ওপরে কনস্টিটিউশন থাকে, তাহলে কনস্টিটিউশন আমাদের দেশের ফান্ডামেন্টাল ল, সুপ্রিম ল। তাহলে কনস্টিটিউশন নিজে যদি একটা ল হয়, তাহলে কনস্টিটিউশনে প্রাপ্ত সমস্ত অধিকারও লিগাল রাইট। তাহলে আমি বলতে পারি, আমি যদি জিনিসটাকে এইভাবে দেখানোর চেষ্টা করি, ধরো ফর এক্সাম্পল, এই যদি তোমার লিগাল রাইট হয়, তার মধ্যে ধরো এই এই এতগুলো আইন, আমি একটু দেখিয়ে দিই অন্য গাড়িতে, হয়তো এইগুলোকে আমি বলতে পারি এগুলো সব কনস্টিটিউশন থেকে পাওয়া। তাহলে এটা হলো কনস্টিটিউশনাল রাইটস, এগুলোও লিগাল রাইট, কারণ কনস্টিটিউশনাল রাইটস মানেই লিগাল রাইট। আর বাকি যেটা আছে, যে পোর্শনটা আছে, ধরো এই পোর্শনটা, এটা কি? এইটা হলো তোমার অর্ডিনারি লিগাল রাইটস। এর মধ্যে মানরেগা পড়বে বা এইসব গুলো পড়বে, যেগুলো পার্লামেন্টে পাস করে আইন থেকে এসছে। মানে লিগাল রাইট দু ধরনের। মানে আমি এখান থেকে এই কথাটাও লিখতে পারি, সেটাও কোনো ভুল নয়। সেটা হলো অল কনস্টিটিউশনাল রাইটস আর লিগাল রাইট। অবশ্যই, কারণ সংবিধান নিজেই হলো একটা আইন, সুপ্রিম ল। তাহলে সংবিধানে থাকা যে কোনো অধিকার লিগাল রাইট, তাহলে অল কনস্টিটিউশনাল রাইটস আর লিগাল রাইটস। বাট all legal rights are not constitutional right, কিন্তু বাকি সমস্ত লিগাল রাইট কিন্তু কনস্টিটিউশনাল রাইটস নয়, কারণ তার মধ্যে অর্ডিনারি পার্লামেন্টারি যে স্ট্যাচুটারি ল সেগুলো আছে। আর এই অর্ডিনারি লিগাল রাইটস এগুলো পার্লামেন্টে পাস হয়, এগুলোকে আমরা স্ট্যাচুইটারি ল বলে থাকি, কারণ স্ট্যাচুট মানে পার্লামেন্টে যেটা পাস হচ্ছে। তাহলে আপাতত আমি তোমাদেরকে কি কি এক্সপ্লেন করলাম? হিউম্যান রাইটস, কনস্টিটিউশনাল রাইটস, লিগাল রাইটস। এবার মোটামুটি আশা করি তোমাদের সবাই ক্লিয়ার হয়েছে, আশা করছি। এবার ক্লিয়ার হয়েছে? এবার সবাই বুঝতে পেরেছো? পঙ্কজ তুমি জিজ্ঞেস করেছিলে, আর একবার ক্লিয়ার করতে পেরেছি? বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে এই অবধি? এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষাতে, কিন্তু এগুলো আবার ওই তোমাদের তথাকথিত লক্ষ্মীকান্ত বা এসব বইতে থাকে না। তাই খুব ভালো করে এই চ্যাপ্টারটা বুঝতে হবে। ভাবো আমি এখনো কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে আসিনি, আমি শুধুমাত্র লিগাল রাইটস, কনস্টিটিউশনাল রাইটস, তার মধ্যে পার্থক্য এবং হিউম্যান রাইটস এইটুকুনি বলেছি। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার হয়েছে? চলো, এবার আমি নেক্সট চলে যাই। দেখো, সেটা হলো কনস্টিটিউশনে থাকা সমস্ত অধিকারী কনস্টিটিউশনাল রাইটস। এবার কনস্টিটিউশনে আমি যদি বলি, কনস্টিটিউশনের পার্ট 3-তে কিছু অধিকারের কথা বলা আছে। পার্ট 3-তে, তার মানে কনস্টিটিউশনের 25টা পার্ট, তার মধ্যে পার্ট 3-তে
কিছু অধিকারের কথা বলা আছে। এই পার্ট 3 তে যে অধিকারের কথা বলা আছে সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস। এবার তুমি বলবে আচ্ছা ফান্ডামেন্টাল রাইটস এর সাথে কনস্টিটিউশনের বাকি পার্টগুলোতে যে অধিকার আছে তার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো এটাই, যদি কখনো ফান্ডামেন্টাল রাইটস রাষ্ট্র আমার থেকে কেড়ে নেয়, মানে ধরো রাষ্ট্র এমন একটা পলিসি নিয়ে এলো বা রাষ্ট্র এমন একটা ল নিয়ে এলো যার মাধ্যমে আমার একটা মৌলিক অধিকার কখনো ভায়োলেট হচ্ছে বা কেড়ে নিচ্ছে আমার থেকে রাষ্ট্র, তখন প্রথম যেটা আমি করতে পারি, আমি ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইটস এ একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলটা হলো আর্টিকেল 32, যেটা আমাকে ক্ষমতা দিয়েছে আমার যদি কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় আমি ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, আর্টিকেল 32। এবার তুমি বলবে যে ডিরেক্ট সুপ্রিম কোর্ট কথাটার মানে কি? কথাটার মানে হলো এটাই, আমাদের দেশের জুডিশিয়ারি সবচেয়ে নিচে থাকে হলো সাবঅর্ডিনেট কোর্ট। সাবঅর্ডিনেট কোর্ট আমাদের দেশের জুডিশিয়ারির সবচেয়ে নিচে থাকে। এই সাবঅর্ডিনেট কোর্টকে আমরা লোকাল কোর্টও বলে থাকি, মানে ওই তোমার ডিস্ট্রিক্ট কোর্ট, সাব ডিস্ট্রিক্ট কোর্ট সব এর আন্ডারে পড়ে। তারপর সাবঅর্ডিনেট কোর্টে আমাদের বিচার হওয়ার পর আমরা যদি সেই বিচারে সন্তুষ্ট না হই তাহলে আমরা হাইকোর্টে অ্যাপিল করতে পারি, কারণ এর ওপরে যে কোর্ট থাকে সেটাকে আমরা বলি হাইকোর্ট। এবং তার উপরে যে কোর্ট থাকে অর্থাৎ আমাদের দেশের ফাইনাল কোর্ট অফ অ্যাপিল সেটা হলো সুপ্রিম কোর্ট। কেন বলছি ফাইনাল কোর্ট অফ অ্যাপিল? কারণ সুপ্রিম কোর্টের ওপরে আর অন্য কোনো কোর্টে মানে যাওয়া যায় না, সুপ্রিম কোর্ট হলো শেষ। তাহলে আমার বক্তব্য হলো নর্মালি আমরা কোথায় যাই? সাবঅর্ডিনেট কোর্ট, এটা আমাদের প্রথম যাওয়ার জায়গা। সেখানে যদি আমরা তাদের বিচারে যদি সন্তুষ্ট নয় তাহলে আমরা হাইকোর্টে যাই, আবার হাইকোর্টের বিচারে যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে আমরা সেটা সুপ্রিম কোর্টে যাই। কিন্তু ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে আমি এই লোয়ার দুটো কোর্টকে বাইপাস করে ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, যে ক্ষমতা আমাদের আর্টিকেল 32 দিয়েছে। তাহলে বাকি সংবিধানে থাকা অধিকারের থেকে ফান্ডামেন্টাল রাইটস এই কারণেই ইউনিক, কারণ ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আমি ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। বাকি অন্যান্য যে সমস্ত কনস্টিটিউশনাল রাইটস আছে বা লিগাল রাইটস আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা কোর্টে অ্যাপ্রোচ করি, বাট ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করি না, আমাদেরকে লোয়ার কোর্ট হয়ে দেন সুপ্রিম কোর্টে থ্রু অ্যাপিল আসতে হয়। এটা হলো প্রথম পার্থক্য, যেটা ফান্ডামেন্টাল রাইটস কে বা পার্ট 3 তে থাকা অধিকারগুলোকে আমাদের অন্যান্য কনস্টিটিউশনাল রাইটস বা অন্যান্য লিগাল রাইটস এর থেকে আলাদা করেছে। এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে? স্যার আর্টিকেল 32 অল ফান্ডামেন্টাল রাইটস, তাই তো? না, আর্টিকেল 32 আমি তোমাকে আগেও বলেছি, আর্টিকেল 32 মানে হলো যেটা পরিষ্কার বলা আছে যে যদি কখনো ফান্ডামেন্টাল রাইটস, সমস্ত ফান্ডামেন্টাল রাইটস যদি সেটা ভায়োলেট হয় সেক্ষেত্রে আমি ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, এই লোয়ার দুটো কোর্সকে স্কিপ করে, বাইপাস করে। মানে ভাবো, যেখানে আমাদের প্রথম সাবঅর্ডিনেট কোর্টে যাওয়ার কথা, তারপর হাইকোর্টে যাওয়ার কথা, তারপর সুপ্রিম কোর্টে যাওয়ার কথা, সেখানে আমি ডিরেক্ট সুপ্রিম কোর্টে পৌঁছে যাচ্ছি। এই ক্ষমতা আমাকে আর্টিকেল 32 দিয়েছে। ইভেন আমি চাইলে লোয়ার কোর্টকে স্কিপ করে আমি ডিরেক্ট হাইকোর্টেও যেতে পারি, সেই ক্ষমতাও আমার ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আছে, সেটার কথা বলা আছে আর্টিকেল 226 এ। এই জন্য ফান্ডামেন্টাল রাইটস অনেক বেশি গুরুত্ব পায়, মানে ফান্ডামেন্টাল রাইটস কে জুডিশিয়ারি অনেক বেশি গুরুত্ব দেয়। ফান্ডামেন্টাল রাইট যেখানে অন্যান্য অধিকারের ক্ষেত্রে আমাকে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট আসতে হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রে আমি ডিরেক্ট সুপ্রিম কোর্টে চলে যেতে পারছি, যদি সেই অধিকার আমার থেকে আমার রাষ্ট্র কেটে নেয় কোনোভাবে, কোনো পলিসির মাধ্যমে বা কোনো আইনের মাধ্যমে। এই কারণে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু বাকি অন্যান্য সাংবিধানিক অধিকার বা লিগাল রাইটস গুলোর থেকে অনেকটা হলেও ইউনিক। এটা বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? সাবঅর্ডিনেট কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট সেম নয় তানাবি। আমাদের সাবঅর্ডিনেট কোর্ট যেগুলো আছে, সাবঅর্ডিনেট কোর্ট মানে লোয়ার কোর্ট, তার মধ্যে ডিস্ট্রিক্ট কোর্ট পড়ে, সাব ডিস্ট্রিক্ট কোর্ট পড়ে, ঠিক আছে, আমাদের ফ্যামিলি কোর্টস গুলো পড়ে, ঠিক আছে, এগুলো পড়ে। মানে তুমি বলতে পারো আমাদের সাবঅর্ডিনেট কোর্টের যে পুরো সাবঅর্ডিনেট গ্রুপ অফ কোর্টস তার মধ্যে একটা হলো ডিস্ট্রিক্ট কোর্ট। বুঝেছো? তাহলে এই অবধি মোটামুটি বোঝা গেল, এই অবধি ক্লিয়ার? বুঝেছো? মানে সাবঅর্ডিনেট কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট সেম নয়। সাবঅর্ডিনেট কোর্ট মানে হলো গ্রুপ অফ কোর্টস যেগুলোকে লোকাল কোর্ট বলে। তার একটা এক্সাম্পল হলো তোমার মানে তার মধ্যে একটা হলো ডিস্ট্রিক্ট কোর্ট। কোনো এক্সাম্পল আছে আর্টিকেল 32 ফলো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন এক্সাম্পল আছে। ফ্যামিলি কোর্ট মানে কি জিৎ? ফ্যামিলি কোর্ট মানে হলো ধরো আমাদের যে এই ফ্যামিলি ইস্যুস হয়, ম্যারেজ কেস, ডিভোর্স কেস, এবার সবকিছুর জন্য তুমি যদি আজকে হাইকোর্টে পৌঁছে যাও তাহলে ন্যাচারালি হাইকোর্ট আর চাপ নিতে পারবে না। বুঝতে পারছো? কারণ হাইকোর্টেরও তো একটা ক্যাপাসিটি আছে। বর্তমানে আমাদের দেশে সুপ্রিম কোর্ট হাইকোর্টে প্রচুর কেস পেন্ডিং আছে, কারণ আমরা যে কোনো কিছু ব্যাপারেই হাইকোর্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। তাই হাইকোর্ট সুপ্রিম কোর্টের কেস মানে বলতে পারো
অনেক হালকা করতে, যাতে তাদের উপর অত্যাধিক চাপ না পড়ে। তাই জন্য আমরা বলছি যে সম্পত্তি সংক্রান্ত ইস্যু, ম্যারেজ ডিভোর্স সংক্রান্ত ইস্যু, সেগুলো ফ্যামিলি কোর্টে আপনারা মিটিয়ে নিন। এগুলোর জন্য দয়া করে হাইকোর্টে চলে আসবেন না। তাহলে অরিজিনালি হাইকোর্টের যে কাজ আছে, মানে যেগুলো হাইকোর্টের করা দরকার, সেগুলো থেকে হাইকোর্ট আরো পিছিয়ে যাবে। ওইগুলো অ্যাকচুয়ালি ফ্যামিলি কোর্ট, এগুলো সব হাইকোর্টের কাজ চাপানোর জন্য, মানে কাজের চাপ কমানোর জন্য তৈরি হয়েছে, যাতে লোকাল ইস্যু, ফ্যামিলি ইস্যুগুলো ওখানেই কমপ্লিট করে দেওয়া যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, প্রপার্টি কেস ফ্যামিলির মধ্যে পড়ে, এই তো বললাম সম্পত্তির ব্যাপার। ঠিক আছে, চলো, এই অবধি ক্লিয়ার হয়েছে। আমরা অন্য দিকে চলে যাচ্ছি। আমরা কোর্ট নিয়ে ডিটেল আলোচনা করবো, যখন জুডিশিয়ারি পড়বো তখন প্রচুর এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন আপাতত ফান্ডামেন্টাল রাইটের দিকে থাকি, নাহলে আর এটা শেষ হবে না, মানে এটা আমরা এগোতে পারবো না। আপাতত তোমরা এটা বুঝলে। এবার প্রশ্ন হলো, তাহলে ফান্ডামেন্টাল রাইট কি জিনিস আমরা বুঝলাম। ফান্ডামেন্টাল রাইট আমি যদি বলি, ফান্ডামেন্টাল রাইট তাহলে কি? এটা একটা লিগাল রাইট বলতেই পারি। মানে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আচ্ছা ফান্ডামেন্টাল রাইট তাহলে কি ধরনের রাইট, আমি প্রথমত বলবো ফান্ডামেন্টাল রাইট একটা কনস্টিটিউশনাল রাইট, কারণ সংবিধানের পার্ট 3-তে এটা আছে, এটাকে আমি কনস্টিটিউশনাল রাইট বলবো। এছাড়া ফান্ডামেন্টাল রাইটকে আমি লিগাল রাইটও বলতে পারি, কারণ ফান্ডামেন্টাল রাইট, সমস্ত কনস্টিটিউশনাল রাইট লিগাল রাইট, সেই হিসেবে ফান্ডামেন্টাল রাইট লিগাল রাইটও বটে, প্লাস ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট। এবার তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এখান থেকে দেয় আমি সেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই কেন এত অধিকার নিয়ে আলোচনা করলাম। তোমাদের পরীক্ষাতে একবার প্রশ্ন দিয়েছিল, রাইট টু এডুকেশন এটা কি ধরনের আইন। প্রথমত একটা জিনিস ভালো করে ভেবে দেখো, লিগাল রাইট হলো একটা হিউজ, ভারতবর্ষে যত আইন আছে সব লিগাল রাইট, কনস্টিটিউশনের সমস্ত আইন হলো লিগাল রাইট। তার মধ্যে কিছুটা সেকশন হলো কনস্টিটিউশনাল রাইট। মানে আমি যদি বলি এই পুরোটা হলো লিগাল রাইট, তার মধ্যে লিগাল রাইটের মধ্যে কিছু, কারণ লিগাল রাইটের মধ্যে তো অর্ডিনারি লিগাল রাইট গুলো রয়েছে, তাই তার মধ্যে কিছু সাবসেট, সেটা হলো কনস্টিটিউশনাল রাইট। এগুলো হলো কনস্টিটিউশনাল রাইট। আবার কনস্টিটিউশনাল রাইটের মধ্যে কিছু, কনস্টিটিউশনাল রাইটের মধ্যে কিছু যেগুলো শুধুমাত্র কনস্টিটিউশনের পার্ট 3-তে আছে, সেটা হলো ফান্ডামেন্টাল রাইট। তাহলে লিগাল রাইট সব, তার মধ্যে কিছু হলো কনস্টিটিউশনাল রাইট, কারণ লিগাল রাইটে দুটো হয়, কনস্টিটিউশনাল রাইটও হয়, অর্ডিনারি লিগাল রাইটও হয়। আবার কনস্টিটিউশনাল রাইটের মধ্যে কিছু হলো পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস। তাহলে আমার বক্তব্য হলো, আমি রাইট টু এডুকেশনকে লিগাল রাইটও আনসার দিতে পারি, আমি রাইট টু এডুকেশনকে কনস্টিটিউশনাল রাইটও আনসার দিতে পারি, আমি ফান্ডামেন্টাল রাইটও আনসার দিতে পারি। কিন্তু কোন আনসারটা হলে আনসারটা বেশি ইউনিক হবে? লিগাল রাইট মানে তো সব, কনস্টিটিউশনাল রাইট মানে আরেকটু ইউনিক, ফান্ডামেন্টাল রাইটস মানে আরো ইউনিক। তার মানে যদি আমাকে জিজ্ঞেস করে রাইট টু এডুকেশন কি ধরনের অধিকার, আমার প্রথম প্রেফারেন্স হবে ফান্ডামেন্টাল রাইট। যদি ফান্ডামেন্টাল রাইট অপশনে না থাকে, তাহলে আমি কনস্টিটিউশনাল রাইট করব সেকেন্ড প্রেফারেন্স। যদি কনস্টিটিউশনাল রাইট অপশনে না থাকে, সেক্ষেত্রে আমি লিগাল রাইট করব থার্ড প্রেফারেন্স। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আমি এই জন্য এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। এই ধরনের প্রশ্ন আমাদেরকে পরীক্ষায় কনফিউজ করে দেয়। কেন? কারণ আমি দেখব কোনটা বেশি ইউনিক। দেখো ফান্ডামেন্টাল রাইটস এই কটা, এবার তুমি যদি লিগাল রাইট বলো, লিগাল রাইট হলো তো একটা হিউজ। আমি চেষ্টা করব কত প্রত্যক্ষ, মানে কত, মানে একদম সেন্টার্ড আনসার দেওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমি লিগাল রাইট আনসার করতে পারি, বাট যদি অপশনে ফান্ডামেন্টাল রাইট থাকে আমার সেটাই আনসার করতে হবে, বিকজ সেটা অনেক ইউনিক আনসার। যদি ফান্ডামেন্টাল রাইটস না থাকে, অনেক সময় এমন দিয়ে দিয়েছে অপশানে যে লিগাল রাইট, কনস্টিটিউশনাল রাইট, লাস্টে একটা দিয়ে দিয়েছে নান অফ দিস। ছেলেমেয়েরা কি করে, ফান্ডামেন্টাল রাইট অপশনে না দেখে নান অফ দিস করে দেয়। না, যদি ফান্ডামেন্টাল রাইটস না থাকে, কনস্টিটিউশনাল রাইট থাকে, আমি সেইটা আনসার করব, সেটা হলো আমার সেকেন্ড প্রেফারেন্স। আর যদি কনস্টিটিউশনাল রাইট, ফান্ডামেন্টাল রাইটস না থাকে, লিগাল রাইট আছে আর নান অফ দিস আছে, সেক্ষেত্রে আমি লিগাল রাইট আনসার করব, কারণ অল কনস্টিটিউশনাল রাইটস আর লিগাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস ইজ এ কনস্টিটিউশনাল রাইটস পার্ট 3। যদি লিগাল রাইট, কনস্টিটিউশনাল রাইট, ফান্ডামেন্টাল রাইট কোনোটাই না থাকে, তবেই আমি একমাত্র নান অফ দিস আনসার করব। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বাকিরা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে?
ঠিক আছে, কারণ পিএসসি কি করে, পিএসসি আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করে। ঠিক আছে, কারণ পিএসসি দেখে যে আমাদের কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে। ঠিক আছে, তাই আমাদের কি যখনই এই ধরনের প্রশ্ন দেবে, আগে আমাকে বুঝতে হবে যে কোনটা বেস্ট আনসার হতে পারে। আমি তিনটের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস বেশি ইউনিক আনসার হতেই পারে, ফান্ডামেন্টাল রাইট অপশনে নেই, নান অফ দিস করে দিয়েছে আমাদের কনফিউজ করার জন্য, তখন আমরা কনস্টিটিউশনাল রাইটস খুঁজবো, বা যদি সেটাও না থাকে আমরা লিগাল রাইট খুঁজবো। এই কারণে আমি এতটা এক্সপ্লেন করলাম তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ এই ধরনের প্রশ্ন আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসছে। আমি আরেকটা প্রশ্ন বলে দিই, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। সেই প্রশ্নটাও এসছে অলরেডি, আমাদের প্রিলিমসে সেই প্রশ্ন এসে গেছে। প্রশ্ন করা হয়েছে রাইট টু ভোট এটা কি ধরনের অধিকার। এবার রাইট টু ভোট যদি আমি বলি, রাইট টু ভোটের কথা দুটো জায়গাতে বলা আছে। একটা হলো আমাদের আর্টিকেল 326, সেখানে বলা আছে যদি আমাদের ভোটার লিস্টে নাম থাকে আর যদি আমাদের বয়স 18 বছর হয়ে থাকে, আমরা তাহলে ভোট দিতে পারবো। তার মানে রাইট টু ভোট হলো একটা কনস্টিটিউশনাল রাইট। এবার প্রশ্ন হলো রাইট টু ভোট যদি কনস্টিটিউশনাল রাইট হয়, রাইট টু ভোট একটা লিগাল রাইটও বটে, কারণ অল কনস্টিটিউশনাল রাইট আর লিগাল রাইট আমরা শিখে গেছি। আবার এটাও তোমাদের বলে রাখি, আমাদের রাইট টু ভোট শুধুমাত্র কনস্টিটিউশনাল লিগাল রাইট নয়, ওটা অর্ডিনারি লিগাল রাইটের ভেতরেও পড়ে। কারণ আমাদের দেশে একটা আইন পাস হয়েছিল আমাদের পার্লামেন্টে, যেটাকে বলে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, যেটা আমাদের পার্লামেন্টে 1951 সালে পাস হয়। সেটা তাহলে অর্ডিনারি লিগাল রাইটস এর মধ্যেও পড়ে। আর এই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের ভেতরেও রাইট টু ভোটের কথা বলা আছে। তাহলে রাইট টু ভোটের কথা কোথায় বলা আছে? রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে বলা আছে। তার মানে আমি বলতে পারি রাইট টু ভোট হলো একটা অর্ডিনারি লিগাল রাইট। রাইট টু ভোটের কথা আর কোথায় বলা আছে? আর্টিকেল 326-এ বলা আছে। তার মানে হলো এটা কনস্টিটিউশনাল রাইট। তবে হ্যাঁ, এটা কোনো ফান্ডামেন্টাল রাইট নয়, ফান্ডামেন্টাল রাইটে রাইট টু ভোট নেই, এটা হবে না। এবার তুমি ভাবো, তোমাকে তিনটে অপশন দিয়েছে, তুমি কোনটা অপশন আনসার করবে? আমি যাব কোনটা বেশি বেস্ট আনসার হবে। লিগাল রাইট মানে সব, আর যেহেতু রাইট টু ভোট কনস্টিটিউশনে আছে, এর কিছুটা পার্ট হলো কনস্টিটিউশনাল রাইট। তাহলে আমার আনসার কোনটা বেস্ট আনসার হবে? লিগাল রাইট আমি আনসার করতেই পারি, বাট সেটা হবে আমার চয়েস 2। কনস্টিটিউশনাল রাইট উইল বি দ্য বেস্ট আনসার। যদি কনস্টিটিউশনাল রাইট না থাকে, দেন আমি লিগাল রাইট করব। এবার চলো, সবাই বুঝতে পেরেছো? খুব ভালো লাগে, বুঝতে পারছি, ভালো লাগছে তো। ঠিক আছে, তাহলে আমাকে বলো সে ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এখনো অবধি আমরা যা যা পড়লাম বুঝতে পেরেছি। তার মানে দেখো, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষা হলে বিশাল কনফিউজিং, এবং যে দুটো প্রশ্ন আমি আলোচনা করেছি এখনো পর্যন্ত, দুটোই ডাব্লিউবিসিএস এ এসে গেছে। আমাকে বুঝতে হবে যে লিগাল রাইট মানে একটা হিউজ সেকশন, তার কিছুটা সাবপার্ট হলো কনস্টিটিউশনাল রাইট। তাই হ্যাঁ, এখানে যদি ফান্ডামেন্টাল রাইট আমার উপায় নেই, কারণ রাইট টু ভোট ফান্ডামেন্টাল রাইট নয়, যদি সেটা হতো আমি ফান্ডামেন্টাল রাইটে আনসার নিতাম, কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয় বলে আমি কনস্টিটিউশনাল রাইট নিয়েছি। এবার অনেকে আমাকে বলে, আচ্ছা স্যার তাহলে লিগাল রাইট নয় কেন? কে বলেছে লিগাল রাইট নয়? কিন্তু প্রবলেম হলো আমাকে পরীক্ষাতে বেস্ট পসিবল আনসার চুজ করতে হবে। আমাকে দেখবে পরীক্ষাতে যখন চুজ করতে হয়, আমাকে বেস্ট পসিবল আনসার চুজ করতে হয়, তাই না? বেস্ট পসিবল অপশন। তাই তুমি যদি আমাকে রাইট টু ভোট দিয়ে পাশাপাশি কনস্টিটিউশনাল রাইট আর লিগাল রাইট রাখো, আমাকে তাহলে কনস্টিটিউশনাল রাইটই বলতে হবে, কারণ লিগাল রাইট মানে একটা হিউজ সেকশন। আমি আরো ইউনিক সেকশনে যেতে পারবো যদি আমি কনস্টিটিউশনাল রাইট বলি। তবে হ্যাঁ, যদি কনস্টিটিউশনাল রাইট অপশনে না থাকে, ডেফিনেটলি আমি লিগাল রাইট আনসার করবো। এই অবধি মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে? এই অবধি বোঝা গেছে? এইভাবে পয়েন্ট কখনো করিনি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। ঠিক আছে, এই অবধি কারোর কোনো অসুবিধা নেই? এই অবধি ঠিক আছে? তাহলে মোটামুটি আমি যদি একটুখানি প্রিসাইসলি বলি, আমরা কি কি আলোচনা করেছি। আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ক্লাস আজকে শুরু করেছি। সেখানে আমি প্রথমে হিউম্যান রাইটস নিয়ে বলেছি, কনস্টিটিউশনাল রাইটস নিয়ে বলেছি, দু ধরনের লিগাল রাইট বলেছি। অর্ডিনারি এনাক্টমেন্ট, যেটা পার্লামেন্ট বা রাজ্যের আইনসভাতে আসে, এটাকে তুমি অর্ডিনারি লিগাল রাইট, এটাকে তুমি স্ট্যাচুটারি রাইটও বলতে পারো। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। এবং আমরা কনস্টিটিউশনাল রাইট, কারণ কনস্টিটিউশন যেহেতু দেশের ফান্ডামেন্টাল ল, তাহলে কনস্টিটিউশনে থাকা সমস্ত অধিকারও লিগাল রাইট,
এইটা নিয়ে আলোচনা করেছি, এইটা করে ডিসকাশন করেছি, এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা কেমন টাইপের প্রশ্ন আমাদের আসতে পারে, কোনটার ক্ষেত্রে আমরা লিগাল রাইট করব, কোনটার ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইট করব, কোনটার ক্ষেত্রে কনস্টিটিউশনাল রাইট করব, সেগুলো বুঝেছি। এইটুকুনি হয়ে গেল। এবার আমি ঢুকছি ফান্ডামেন্টাল রাইটে। এবার আমি ঢুকছি মেন যে তোমাদের চ্যাপ্টার, মানে যেখান থেকে আলোচনা করা শুরু করলাম, কারণ রাইটস বোঝা হয়ে গেছে, রাইটস থেকে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষা আসে সেটা বোঝা হয়ে গেছে। শুধু তো পড়লে হবে না, কি কি প্রশ্ন পরীক্ষাতে আসে এখান থেকে সেটা বুঝতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ আলটিমেট তুমি প্রচুর পড়ে গেলে, এদিকে তার পরীক্ষাতে তার কি ধরনের প্রশ্ন আসে সেটা তুমি করলাম না, তাহলেও তো হবে না, তাহলে সেটা করা হলো। এবার আমরা ফান্ডামেন্টাল রাইটসে ঢুকছি, চ্যাপ্টারে ঢুকছি। প্রথমত এদেরকে ফান্ডামেন্টাল রাইটস বলে কেন, একটা উত্তর আমি পেয়ে গেছি। এই যে 2 নম্বর পয়েন্টটা কি বলা হয়েছে, দে আর জাস্টিসিয়েবল, enforceable by court. In case of a violation, a person can approach court of law. যদি এমন কখনো হয় যে আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের থেকে আমার রাষ্ট্র কেড়ে নিয়েছে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, আমি হাইকোর্টেও অ্যাপ্রোচ করতে পারি। এবার তুমি বলবে আচ্ছা সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এটাই, ধরো আমার একটা ফান্ডামেন্টাল রাইটস, এখানে বাংলাও আছে তোমরা দেখতে পারো, আমি যদিও সবাইকে বলবো ইংলিশে পড়তে। ধরো আজকে আমার একটা ফান্ডামেন্টাল রাইট কেড়ে নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং ফান্ডামেন্টাল রাইট কেড়ে নেওয়া হয়েছে এবং আমি কোথায় আছি, আমি কলকাতায় আছি। এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে কলকাতাটা কোন হাইকোর্টের আন্ডারে পড়ে। কলকাতাটা পড়ে ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে। তাহলে আমি যদি ক্যালকাটা হাইকোর্টে যাই আমি সেখানে যেতে পারি অ্যাজ পার আর্টিকেল 226, অথবা আমি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি অ্যাজ পার আর্টিকেল 32। তার মানে আমি বলতে চাইছি ফান্ডামেন্টাল রাইট যদি তোমার ভায়োলেট হয়, আগে দেখতে হবে তোমার কোথায় ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, সেই জায়গাটা কোন হাইকোর্টের জুরিসডিকশনে পড়ে। আমাদের দেশে টোটাল 25টা হাইকোর্ট আছে, আমাদের দেশে এখনো পর্যন্ত টোটাল 25টা হাইকোর্ট আছে। ধরো ফর এক্সাম্পল হতেই পারে তোমার হয়তো নাগপুরে একটা ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, সেই ক্ষেত্রে নাগপুর মানে মহারাষ্ট্র, তাহলে তোমাকে যেতে হবে বোম্বে হাইকোর্টের কাছে। নয়, তোমার কাছে দুটো অপশন, নয় তুমি বোম্বে হাইকোর্টে যেতে পারো অথবা তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো। সুপ্রিম কোর্টের সুবিধাটা হলো সুপ্রিম কোর্টের জুরিসডিকশনটা গোটা ভারত জুড়ে আছে, তাই ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে তুমি কোন কোর্টে অ্যাপ্রোচ করবে ডিপেন্ড করছে। তুমি সুপ্রিম কোর্টে যদি যেতে চাও যেতে পারো, গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় ভায়োলেট করে তুমি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারো। হাইকোর্টের ক্ষেত্রে দেখতে হবে যে কোন হাইকোর্টের জুরিসডিকশনে তুমি রয়েছো, যেখানে তোমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, সেই হাইকোর্টে তুমি অ্যাপ্রোচ করবে। কিন্তু আলটিমেট মোদ্দা কথা সেটা হলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো জাস্টিসিয়েবল। আমাদের ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয় আমরা তাহলে কোর্টে অ্যাপ্রোচ করতে পারি। এটা একটা ইউনিক পয়েন্ট যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি, যেটা বলা হয়ে গেছে। দেখো এখানে আর একটা পয়েন্ট বলেছে, দিস রাইটস আর নোন অ্যাজ ফান্ডামেন্টাল as they are most essential for all-round development, that is material, intellectual, moral and spiritual, and protected by fundamental law of land, that is constitution. এবার ন্যাচারালি এই লাইনটা পড়ে তোমরা কিছুই বুঝতে পারবে না, স্বাভাবিক ব্যাপার, কারণ এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো একটা এক্সাম্পল আমি বলছি, আমাদের দেশে লিবার্টি, যেটাকে আমরা বাংলায় বলি ব্যক্তি স্বাধীনতা, এই জিনিসটা কিন্তু আমাদের দেশে ব্রিটিশ আমলে ছিল না। আচ্ছা, স্বাধীনতা মানে কি, একটা হয় তোমার ফ্রিডম, মানে যেটাকে আমরা মানে ফ্রিডম বেসিক্যালি মানে স্বাধীনতা দু ধরনের, একটা হলো ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে পলিটিক্যালি তুমি ফ্রিডম পেয়ে গেছো, যেটা আমাদের দেশ 47 সালে পেয়েছিল। আর একটা হয় হলো ইন্ডিভিজুয়াল ফ্রিডম, যেটাকে আমরা লিবার্টি বলি। লিবার্টিটা হলো ইন্ডিভিজুয়ালি, মানে ব্যক্তিগতভাবে একজন মানুষ পায়। যেমন ধরো আমি আমার মতো করে খাওয়া দাওয়া করব, আমি আমার মতো করে ড্রেস পরবো, আমি আমার মতো করে একটা কবিতা লিখবো। সেটা সরকারের বিরুদ্ধেও হতে পারে, ঠিক আছে, সবসময় যে সেটা সরকারের পক্ষে হবে তা নয়। আমি একটা এমন নাটক তৈরি করলাম যার কন্টেন্টটা সরকারের বিরুদ্ধে, হতেই পারে। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমাদের নিজেদের মতো করে বলার অধিকার আছে, নিজেদের মতো করে এক্সপ্রেস করার অধিকার আছে। তোমরা পরে পড়বে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19-এর, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল 19। তো লিবার্টি, ইন্ডিভিজুয়ালি আমি কতটা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্স পলিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমরা 47 সালে পেয়ে গেছি।
এখন প্রশ্ন হলো, আমি কেন বললাম ব্রিটিশ আমলে আমাদের লিবার্টি ছিল না? তোমাদের মনে আছে যখন আমরা আমাদের মতো করে হয়তো একটা নাটক বানাবো, সেই সময় নর্থ ব্রুকের সময় একটা আইন এসছিল যার নাম ছিল নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। ব্রিটিশরা ভাবলো যদি ভারতীয়রা নাটকের মধ্যে এমন কিছু একটা ডিসপ্লে করে যেটা ব্রিটিশ বিরুদ্ধ, তাহলে তো আমাদের বিরুদ্ধে গোটা দেশ গর্জে উঠবে, তাহলে নাটক বন্ধ করে দাও। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন করে নাটককে বন্ধ করে দেওয়া হলো। বলা হলো যে নাটক হতে পারে, আগে আমরা দেখে নেবো সেটা আমাদের বিরুদ্ধে কিছু আছে কিনা, যদি আমাদের বিরুদ্ধে থাকে সেই নাটক চলবে না। এইভাবে তোমরা দেখেছো লিটনের সময় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এসছে। কি সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন? না, সংবাদপত্রে যদি এমন কিছু থাকে যেটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, সেই সংবাদপত্রকে ব্যান করে দিতে হবে, বা সেই সংবাদপত্রকে আমি সেই নিউজটা পাবলিশ করতে দেব না। তার মানে কি আমাদের লিবার্টি নেই? আচ্ছা, যদি আমাদের লিবার্টি না থাকে, যদি আমার সেই লিবার্টি না থাকে, ধরো আমি একজন কবি, আমি কবিতা লিখি, কিন্তু আমাকে বলা হলো শোনো, তুমি যদি কবিতা লেখো তুমি কিন্তু সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কবিতা লিখতে পারবে না। তার মানে এটা কি? আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আমাকে বলা হলো তুমি সিনেমা বানাও, কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো সিনেমা বানাতে পারবে না। তার মানে এটা কি? আমার যে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন সেটা নেই। আজকে আমি পড়াবো, আমাকে বলা হলো শোনো তুমি পড়াও, কিন্তু তুমি এই ব্যাপারে পড়াবে, এইটা পড়াবে না। তার মানে এটা কি? আমার পড়ানোর ভেতরে হস্তক্ষেপ করা হচ্ছে, আমার কবিতা লেখার ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে, আমি নাটক বানাবো সেখানে হস্তক্ষেপ করা হচ্ছে, আমি সিনেমা বানাবো সেখানে হস্তক্ষেপ করা হচ্ছে। আচ্ছা, আমি যে এই কাজগুলো করি, এই কাজগুলো আমি করি কেন? কারণ এই কাজগুলো আমার ইন্টেলেকচুয়ালিটির প্রমাণ দেয়। তুমি আজকে খুব বড় বড় যারা সিনেমা ডিরেক্টর তাদেরকে বলো এরা খুব ইন্টেলেকচুয়াল সিনেমা বানায়, কেন বলো? কারণ তাদেরকে আমরা ইন্টেলেকচুয়াল সিনেমা বানানোর অধিকার দিয়েছি। তুমি যদি আজকে সত্যজিৎ রায়কে বলতে যে আপনি সিনেমা বানাবেন না, কারণ আমাদের দেশে রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন নেই, আপনার সিনেমা বানানোর কোনো অধিকার নেই, তাহলে আজকে কি অলরাউন্ড ডেভেলপমেন্ট একটা মানুষের হতো? আমাদের যে মেটেরিয়াল বলতে পারো, আমাদের যে ক্ষমতা, ইন্টেলেকচুয়াল, মরাল, স্পিরিচুয়াল। আচ্ছা, আজকে যদি তোমাকে বলা হয় তোমার কি ধর্ম, আমি সেই তোমাকে ধর্ম পালন করতে দেবো না। তোমরা জানো আমাদের ধর্মের কথা আমরা পড়বো পরে, আর্টিকেল 25-এ বলা আছে, আর্টিকেল 25 থেকে 28, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। এদিকে তোমাকে বলা হলো তোমাকে ধর্ম পালন করতে দেওয়া হবে না, তোমাকে কোনো স্পিরিচুয়ালিটি সেসবের থেকে তুমি দূরে থাকবে। তার মানেটা কি? মৌলিক অধিকারগুলোকে কেন মৌলিক বলে? একটা শুধু সুপ্রিম কোর্টে যেতে পারবে ডিরেক্ট, সেটা ঠিক। আর একটা হলো মৌলিক অধিকারের সেই অধিকারগুলো আছে যেগুলো ছাড়া একটা মানুষের, মানে সেগুলো সেগুলো যদি তুমি মানুষ থেকে কেড়ে নাও, তাহলে তার অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে না। তুমি যদি তাকে তার থেকে আর্টিকেল 19 কেড়ে নাও, তুমি যদি তাকে বলো যে তুমি তোমার মতো করে নিজেকে এক্সপ্রেস করতে পারবে না, তুমি যদি তার থেকে আর্টিকেল 25 কেড়ে নাও, যদি তুমি তার থেকে ধর্ম পালনের অধিকার কেড়ে নাও, তাহলে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে না, তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে না। তাহলে ফান্ডামেন্টাল রাইট গুলো এমন রাইট যেটা মানুষের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট, এবং এগুলোকে প্রোটেকশন দেয় আমাদের দেশের সংবিধান। আমাদের দেশের সংবিধান তোমাকে প্রোটেকশন দিচ্ছে, না তুমি বানাও সিনেমা, কোনো অসুবিধা নেই, না তুমি পুজো করো, ধর্ম পালন করো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? তাহলে সংবিধান তোমাকে অধিকার দিচ্ছে সিনেমা বানানোর, তোমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য। সংবিধান তোমাকে তোমার মতো করে এক্সপ্রেস করতে দিচ্ছে, সংবিধান তোমাকে ধর্ম পালন করতে দিচ্ছে। তাই সংবিধানের মাধ্যমে প্রোটেকশন নিয়ে তুমি যদি তোমার এমন কিছু কাজ করো যেখানে তোমার অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে, সেই ধরনের অধিকারকেও আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? একটা রিকোয়েস্ট আছে, পলিটিভ ফার্স্ট চ্যাপ্টারের দিকে হিস্ট্রির সাথে যে অ্যাক্টস গুলো আছে ওগুলো একটু বলা যাবে একবার, আলাদা করে একদিন পড়িয়ে দেবো মানালি, মানে তুমি যেটা বলছো ওটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি আলাদা করে একটা ক্লাস নিয়ে নেবো, এইটা শেষ হয়ে গেলে নিয়ে, মানে এটা আপাতত 5-6 দিন চলবে, এটা হয়ে গেলে আমি তোমাদেরকে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ক্লাস, একটা হবে না 2-3টে ক্লাস হবে, আমি নিয়ে নেব। ঠিক আছে? মোটামুটি বোঝা গেছে? একদম করাবো, অসুবিধে কিছু নেই। তোমাদেরকে কিন্তু কোঅপারেট করতে হবে, তোমাদেরকে কিন্তু ক্লাসে রেগুলার থাকতে হবে, ভালো করে বুঝতে হবে, মজা নিতে হবে। কারণ সংবিধান কিন্তু মুখস্থ করার জিনিস না, সংবিধান কিন্তু মজা নেওয়ার জিনিস, এবং যত ভেতরে ঢুকবে তত মজা পাবে। আর এমন ভাবে আমি পড়াবো তোমাদেরকে, তোমাদেরকে এই চ্যাপ্টার মুখস্থ করতে হবে না। ঠিক আছে? আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়াবো, অসুবিধা নেই, একটু আমাকে ভালো করে ক্লাসটা শুরু করো, অসুবিধা নেই। তাহলে কেন তারা ফান্ডামেন্টাল রাইট সেটা আমি বুঝলাম, এই অবধি মোটামুটি আমাদের ক্লিয়ার হলো। এবার আমি ফান্ডামেন্টাল রাইটস এর
কিছু ওয়ান লাইনার ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে। এবার শুধু তো পড়লে হবে না, তোমাকে তো পরীক্ষায় পাস করতে হবে। তো এই ইনফরমেশন গুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশন কি। আমি এত ডিটেল তো ডেফিনেশন দেখবো না, আমি ডিটেলে বুঝে নিয়েছি ফান্ডামেন্টাল রাইটস ব্যাপারটা কি। এবার আমি ফান্ডামেন্টাল রাইটস এর ডেফিনেশনে ঢুকছি। কি ডেফিনেশন? রাইটস হুইচ আর গ্যারেন্টিড বাই দ্য কনস্টিটিউশন, কিছু অধিকার যেগুলোকে সংবিধান গ্যারেন্টি করছে। এবার কনস্টিটিউশনাল রাইটস গুলো মানেই যেগুলো সংবিধান গ্যারেন্টি দিচ্ছে, মানে প্রথম পার্টটা হলো কনস্টিটিউশনাল রাইট, তার সাথে বলা হচ্ছে অ্যান্ড প্রোটেক্টেড বাই দ্য কোর্ট নোন অ্যাজ ফান্ডামেন্টাল রাইট। তাহলে রাইটস যেগুলোর গ্যারেন্টি দিচ্ছে আমাদের সংবিধান এবং সেগুলো ভায়োলেট হলে আমাদের প্রোটেকশন দিচ্ছে কোর্ট, সেগুলোকে কি বলে? সেগুলোকে ফান্ডামেন্টাল রাইটস বলে। তাহলে শুধু গ্যারেন্টিড বাই কনস্টিটিউশন বললে কিন্তু হবে না, কারণ সমস্ত কনস্টিটিউশনাল রাইটসকেই কনস্টিটিউশন গ্যারেন্টি দেয়। তার মধ্যে সেই রাইট যেগুলোকে প্রোটেকশন দেয় কোর্ট, সেগুলোকে আমি বলি ফান্ডামেন্টাল রাইটস। তাহলে দুটো পয়েন্ট, এক হলো রাইটস যেগুলোকে গ্যারেন্টি দেয় কনস্টিটিউশন এবং যেগুলোকে প্রোটেকশন দেয় কোর্ট, সেগুলোকে ফান্ডামেন্টাল রাইটস বলে। এটা তো তোমরা মোটামুটি বুঝেই গেছো। স্যার আপনারা ক্লাসগুলোতে রাত 9টা থেকেই করলে খুব ভালো হয়। বোধহয় রাত্রি 9টা থেকেই আছে। ঠিক আছে পঙ্কজ, আগে ক্লাসটা করিনি, আমি তোমার একটা টাইম বলে দেবো। তোমাদের তো এপিজে আব্দুল কালাম ব্যাচ একটা আছে 9টা থেকে 10:30 আজকে, আর একটা আছে হলো ফ্রাইডে 6টা থেকে 7:30। এবার ফ্রাইডেটা আমার 9টা থেকে হবে না। ঠিক আছে, আমি দেখছি, আমি কথা বলে নেবো, দেখছি কি করা যায়। ঠিক আছে, এটা গেল। সেকেন্ড হলো নেচার। আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর নেচার কি? ফান্ডামেন্টাল রাইটস এর নেচার হলো জাস্টিসিয়েবল, কারণ জাস্টিস পাবো আমরা। যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটস রাষ্ট্র আমাদের থেকে কেড়ে নেয়, তাহলে আমরা কোর্টে অ্যাপ্রোচ করতে পারবো। তার মানে ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল, সেগুলোকে কোর্টে এনফোর্স করানো যায়। নেক্সট কি বলছে? ইম্পর্টেন্স টু এনশিওর দ্য পলিটিক্যাল ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। আচ্ছা এর মানে কি? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা ধরো ধরো আজকে আমাদের দেশের যে ফান্ডামেন্টাল রাইটস, সেগুলো কবে তৈরি হয়েছে? আমাদের আমাদের কনস্টিটিউশন যখন এনফোর্স হচ্ছে তখন। কনস্টিটিউশন আমরা কবে এনফোর্স করেছি? 1950 সাল, 26 Jan। এবার ধরো তখন যখন আমাদের সংবিধান তৈরি হচ্ছে, তখন তো আমরা জানি না আগামী 100 বছর ভারতবর্ষ কারা শাসন করবে। হতেই পারে এমন একটা পলিটিক্যাল পার্টি এলো, ধরো তার নাম এক্স। এবার তারা বলল আমাদের দেশে যে পলিসি হবে, সেই পলিসি শুধুমাত্র জেনারেলদের জন্য আমরা পলিসি বানাবো। আমরা দেশের এসসি, এসটি, ওবিসি বা যারা যারা আছে, দলিত, নমশূদ্র, তাদের জন্য আমাদের কোনো পলিসি থাকবে না। হতেই পারে ফিউচারে কোন সরকার আসবে, কবে কে আসবে, সে তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তখন বলা হলো যে দেখুন, এমন তো হতেই পারে যে আমাদের দেশে যারা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, তাদেরকে কোনোভাবে ডিপ্রাইভ করা হচ্ছে, এমন কোনো পলিসি কোনো সরকার নিয়ে আসতেই পারে। সেই ক্ষেত্রে কি করে পলিটিক্যাল ডেমোক্রেসি থাকবে? কারণ ডেমোক্রেসি মানে যে কোনো সরকারে আসতে পারে, যে কেউ আসতে পারে। আর পলিটিক্যালি তারা আমাদের সমস্ত অধিকার কেড়েও নিতে পারে কোনো সরকার যদি আসে। কারণ যদি তোমার আজকে সুপ্রিম এই লোকসভায় মেজরিটি থাকে, রাজ্যসভায় মেজরিটি থাকে, তাহলে সরকার যা ইচ্ছে তাই করতে পারে, কারণ সরকারের কাছে ক্ষমতা আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, মানে এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা আর্টিকেল অ্যাড করে দেওয়া হলো, সেটা হলো আর্টিকেল 15। আর্টিকেল 15-এ কি বলা আছে না, state cannot discriminate on the basis of religion, race, caste, sex, place of birth। তার মানে কাস্টের ভিত্তিতে তুমি ডিসক্রিমিনেট করতে পারবে না। এরপর ধরো 2075 সালে এমন একটা সরকার এলো যে এসে বললো আমি ওবিসিদেরকে কোনো সুবিধে দেব না। সঙ্গে সঙ্গে ওবিসিরা চলে যাবে সুপ্রিম কোর্টে। যখনই এই এক্স সরকার এসে এমন একটা পলিসি নিয়ে আসবে যেখানে ওবিসিদের কোনো সুবিধে থাকবে না, তখন সেই পলিসিটাকে চ্যালেঞ্জ করবে ওবিসিরা গিয়ে সুপ্রিম কোর্টে, এবং গিয়ে বলবে এই যে এক্স যে পলিসিটা এনেছে সেটা আর্টিকেল 15-কে ভায়োলেট করছে। তখন সুপ্রিম কোর্ট বলবে ঠিক, আর্টিকেল 15-কে সত্যি ভায়োলেট করছে। তখন সুপ্রিম কোর্ট এক্স কে বলবে
এই যে পলিসি আছে, এই পলিসি আমাদের দেশে চলবে না। তার মানেটা কি? ফিউচারে এমন কোনো সরকার আসতে পারে যে এসে বলতে পারে, শুনুন আপনাদের এখানে শহর থেকে কারা এসছে, কিছু লোক হাত তুললো, বললো শুধুমাত্র তোমরাই চাকরি পাবে, যারা গ্রাম থেকে জন্মেছে তারা এখানে কোনো চাকরি পাবে না, কারণ যারা গ্রাম থেকে আসে তারা আনস্মার্ট। এবার সরকার যদি এতটাই খারাপ সরকার কোনোদিনও আসে সেরকম কথা বলতে পারে, তখন যারা গ্রামের মানুষ তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করবে, বলবে মাই ডিয়ার সুপ্রিম কোর্ট, আমাদের আর্টিকেল 15 ভায়োলেট হয়েছে। সুপ্রিম কোর্ট কেন? দেখো, যে পলিসি এনেছে বলা হচ্ছে শুধু গ্রামের শহরের মানুষরা সুযোগ পাবে, তাহলে প্লেস অফ বার্থকে ভায়োলেট করা হচ্ছে। তখন সুপ্রিম কোর্ট বলে ঠিক, তখন সেই পলিসিটাকেও ক্যান্সেল, নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হবে। কেন? কারণ একটা মানুষের যে জন্মস্থান সেটা দিয়ে রাষ্ট্র মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে পারবে না, সেটা আর্টিকেল 15-এ বলা আছে। অর্থাৎ এত সুন্দর করে ফান্ডামেন্টাল রাইটস গুলো দেয়া আছে যে যদি ফিউচারে এমনও হয় যে কোনো একটা সরকার এসে কোনো রকম ভাবে পলিটিক্যালি আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করছে, আমাদের পলিটিক্যাল ডেমোক্রেসিকে এনশিওর করবে হলো এই ফান্ডামেন্টাল রাইটস। বুঝতে পেরেছো এই পয়েন্টটা? খুব সুন্দর পয়েন্ট, বোঝা গেছে? সবরীমালা কেস আমি ডিটেলে বলবো মানালি, শোনো না, শুনে যাও। সবরীমালা কেস আমি আর্টিকেল 25 ডিটেলে বলবো, খুব ভাল লাগবে। ঠিক আছে, এখন শুধু আস্তে আস্তে এগোই, আস্তে আস্তে এগোই, নাহলে তো হবে না, কারণ এটা প্রায় আমাদের 5-6 দিন ধরে ডিসকাস করতে হবে, বড় চ্যাপ্টার। ঠিক আছে, আমি বলবো আর্টিকেল 25-এ বলবো। এখন অব্দি সব বুঝতে পেরেছো মানে পলিটিক্যাল ডেমোক্রেসি কিভাবে ইনশিওর হবে? আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস এর কনসেপ্ট কোথা থেকে নেওয়া? ইউএসএ থেকে নেওয়া। অনেকে আমার প্রশ্ন করে, আচ্ছা ফান্ডামেন্টাল রাইট কি শুধু ইউএসএ তে আছে? একদমই না, ফান্ডামেন্টাল রাইট পৃথিবীর অনেক দেশে আছে, কিন্তু ইউএসএ তাদের কনস্টিটিউশনে প্রথম একটা সেগমেন্ট অ্যাড করেছিল যেটাকে আমরা বিল অফ রাইটস বলি। মানে ইউএস এর আগে অন্য কোনো দেশ কিন্তু এরকম কোনো মৌলিক অধিকারের মতো কনসেপ্ট অ্যাড করেনি। ইউএস এর পরে অনেক দেশ করেছে, তাই আমরা ইউএসএ থেকে এই কনসেপ্টটা নিয়েছি। ঠিক আছে, এমন নয় যে শুধু ইউএস ছাড়া। অনেকে আমাকে বলে যে আচ্ছা শুধু কি ইউএসএ তেই কি ফান্ডামেন্টাল রাইটস আছে? একদমই না, সমস্ত দেশের কনস্টিটিউশনেই আছে, কিন্তু ইউএসএ প্রথম বিল অফ রাইটস এর মাধ্যমে এই ফান্ডামেন্টাল রাইটস গুলো এনেছিল, তাই আমরাও ইউএস এর দেখা দেখি নিয়ে এসেছি। আচ্ছা, এবার ফান্ডামেন্টাল রাইটস কাদের জন্য অ্যাপ্লিকেবল? প্রথমত বলে রাখি, ফান্ডামেন্টাল রাইট সমস্ত ভারতের নাগরিকদের জন্য অ্যাপ্লিকেবল। যারা তোমরা ভারতের নাগরিক, আমরা বা তোমরা যারা এখানে আছো, তাদের জন্য সমস্ত ফান্ডামেন্টাল রাইটস অ্যাপ্লিকেবল। অ্যান্ড এলিয়েন ইন ইন্ডিয়া পার্টলি। প্রথমত এলিয়েন কারা? তোমরা সিটিজেনশিপ চ্যাপ্টারে পড়েছো, এলিয়েন হলো সেই সমস্ত মানুষজন যারা আমাদের দেশে ভারতে বসবাসকারী বিদেশি। তোমরা দেখবে বিদেশ থেকে আমাদের দেশে প্রচুর মানুষ আসে এবং তারা একটা ভিসা, ভিসা হলো অ্যাকচুয়ালি কিছুই নয়, এটা একটা লিগাল পারমিট, লিগাল পারমিশন, যেটা নিয়ে তারা ভারতবর্ষে আসে। এবার ভিসার একটা মেয়াদ হয় 5 বছর, 6 বছর, 10 বছর, সেটাকে রিনিউও করা যায়। কিন্তু যারা ভিসা নিয়ে ভারতবর্ষে থাকে তারা তো ভারতের নাগরিক নয়, তারা ভোটও দিতে পারে না, তারা হলো এলিয়েন, তারা ভারতে বসবাসকারী বিদেশি। তো এই যারা এলিয়েন আছে, এই এলিয়েনদের জন্য সমস্ত ফান্ডামেন্টাল রাইটস অ্যাপ্লিকেবল নয়, পার্টলি কিছু অ্যাপ্লিকেবল। আর যারা ভারতের নাগরিক তাদের জন্য সমস্ত ফান্ডামেন্টাল রাইটস অ্যাপ্লিকেবল। তাহলে তোমরা প্রশ্ন করতেই পারো যে কোন কোন ফান্ডামেন্টাল রাইট আছে যেটা শুধুমাত্র ভারতীয়দের জন্য অ্যাপ্লিকেবল। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29, আর্টিকেল 30। এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো, এগুলো শুধুমাত্র এক্সক্লুসিভলি ফর সিটিজেন, সেটা শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য অ্যাপ্লিকেবল। আর বাকি যে ফান্ডামেন্টাল রাইট আছে 14, 17, ঠিক আছে 18 বা বাকি যা যা আছে, সেগুলো এলিয়েনদের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এলিয়েনদের জন্য কিছু অ্যাপ্লিকেবল, আর ভারতের নাগরিকদের জন্য সমস্ত ফান্ডামেন্টাল রাইটস অ্যাপ্লিকেবল। তাই সিটিজেন অফ ইন্ডিয়ার জন্য ইউনিভার্সালি, এলিয়েনদের জন্য পার্টলি। আর মানে শুধুমাত্র ভারতীয়দের জন্য কোনগুলো অ্যাপ্লিকেবল, কোনগুলো এলিয়েনদের জন্য নয়, সেটা হলো 15, 16, 19, 29, 30। ঠিক আছে, অ্যাপ্লিকেবল। এগুলো সব তোমাদের পরীক্ষার প্রশ্ন, এগুলো সব পরীক্ষার প্রশ্ন, ওই জন্যই বললাম না নোটের মতো করে দেয়া আছে। নেক্সট হলো ইন্সপায়ার্ড বাই চার্টার অফ হিউম্যান রাইটস, ইউএনও। 1948-এ যে 1948-এ যে তোমার 1.5 ঘন্টার ক্লাস, 9:30। 1948-এ যে
হিউম্যান রাইটস অফ ইউএনও ছিল তার চার্টার, সেখান থেকে ইন্সপিরেশন পেয়েছে। এটা অতটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়। ফান্ডামেন্টাল রাইটস কোন পার্টে আছে? আমাদের 22টা পার্ট, 25টা পার্ট, তার মধ্যে পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস আছে। আর্টিকেল কত থেকে কত অ্যাপ্লিকেবল? 12 থেকে 35-এর মধ্যে অ্যাপ্লিকেবল। 12 থেকে 35-এ যত আর্টিকেল আছে সব ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে। টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস আমাদের কটা আছে? 6টা। অরিজিনালি ছিল 7টা। একটা ফান্ডামেন্টাল রাইট, যেটা রাইট টু প্রপার্টি, সেটাকে আমরা আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস যে পার্ট 3 সেখান থেকে তুলে দিয়েছি। ওটা এখন আছে পার্ট 12 এর ভেতরে। মানে ওটা অর্ডিনারি লিগাল রাইট, সরি, ওটা ওটা লিগাল রাইট বলতে পারো। অর্ডিনারি লিগাল রাইট বলার দরকার নেই, কারণ ওটা এখন কনস্টিটিউশনাল রাইট। কারণ ধরো রাইট টু প্রপার্টি এটা এখন আছে হলো পার্ট 12-এ। পার্ট 12 মানে সংবিধানেরই পার্ট। আর্টিকেল 300A তার মানে সংবিধানেরই পার্ট। তাহলে রাইট টু প্রপার্টি এখন কি ধরনের আইন? কনস্টিটিউশনাল রাইট। রাইট টু প্রপার্টি লিগাল রাইট, বাট রাইট টু প্রপার্টি কোনো ফান্ডামেন্টাল রাইট নয়। তাই ওটাকে তুলে দিয়েছি, বাকি সবগুলো আছে। তাই আগে ছিল 7টা, এখন আছে 6টা। আর এটাকে গ্যারেন্টিকে দিচ্ছে, আমি আগেই বলেছি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারেন্টি দিচ্ছে, কিন্তু কার মাধ্যমে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট গুলোর মাধ্যমে। তাহলে মোটামুটি এই হলো বেসিক্স অফ ফান্ডামেন্টাল রাইট। সেখান থেকে প্রশ্ন আসে, কনসেপ্ট কোথা থেকে নিয়েছে, কতগুলো ফান্ডামেন্টাল রাইট শুধুমাত্র ভারতীয়দের জন্য অ্যাপ্লিকেবল, কোন পার্টে আছে, কতগুলো ফান্ডামেন্টাল রাইট, কোনটাকে তুলে দিয়েছি, কততম অ্যামেন্ডমেন্টে তুলে দিয়েছি, সেগুলো লিস্ট করা আছে তোমাদের পরীক্ষার জন্য। এই অবধি মোটামুটি ক্লিয়ার তো সবার? এই অবধি নিয়ে এখনো পর্যন্ত কোনো ডাউট নেই, তাই তো? চলো নেক্সট দেখা যাক আর কি কি করা যায়। এখানে একটা লিস্ট করে দেওয়া আছে। এই যে রাইট টু ইকুয়ালিটি, তার মধ্যে 14 থেকে 18, মানে টোটাল 5টা আর্টিকেল আছে। রাইট টু ফ্রিডম, আর্টিকেল 19, 20, 21, 22 চারটে আছে। তার মধ্যে 21-এও আছে 5টা। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, দেখো কাউকে যদি অত্যাচার করা হয় সেটার পরে তো কোনো আইন হয় না, সেটার বিরুদ্ধে হয়। তাই রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন 23, 24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান 25 থেকে 28, 25, 26, 27, 28 চারটে। আমরা এই সমস্ত আর্টিকেল পড়বো, মানে এমন নয় যে শুধু ওপর ওপর পড়ে গেলাম। আমরা প্রায় ধরো ফান্ডামেন্টাল রাইটস এর ক্লাস শেষ হতে আমাদের মোটামুটি 6টা মতো ক্লাস লাগবে, 6 ক্লাসেস। তো আমরা সবাই তার প্রথম ক্লাসে আছি, তখন 6টা ক্লাস শেষ হবে, তখন সব শেষ হয়ে যাবে। রিডসও পড়বো। কালচার এডুকেশন রাইটস 29, 30। রাইট টু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 32। The right to property, Article 31 was deleted from the list of fundamental right. Right to property শুধু আর্টিকেল 31 এর নেই, আর একটা জায়গাতেও আছে, সেটা হলো আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশন এফ। আমরা ক্লজ গুলোও পড়বো, যেগুলো লাগবে, সব নয়। By 44th Amendment Act 1978, it is made a legal right, এটা এখন লিগাল রাইট, এটা এখন কনস্টিটিউশন রাইটও বটে। আর্টিকেল 300A অফ পার্ট 12 অফ দ্য কনস্টিটিউশন। দেখো অনেকে না বুঝতে পারে না, অনেকে জিজ্ঞেস করে আচ্ছা রাইট টু প্রপার্টি লিগাল রাইট কেন? এই কারণেই, কারণ অল কনস্টিটিউশনাল রাইটস আর লিগাল রাইট, যেটা আমি আগেই বলেছি। তাহলে যদি সমস্ত কনস্টিটিউশনাল রাইট লিগাল রাইট হয়, রাইট টু প্রপার্টি সংবিধানে তো আছে রে বাবা। সংবিধানের পার্ট 3-তে না থাকতে পারে, পার্ট 12-এ তো আছে। তাই যেহেতু সংবিধানে আছে, এটা সাংবিধানিক অধিকার। আর যেহেতু সংবিধান হলো দেশের সুপ্রিম ল, এটা লিগাল রাইট। এটা আর্টিকেল 300 এর ভেতরে আছে। একদম বেসিক, এখানে তো অ্যাজ বোঝার কিছু নেই। এবার আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো একটা একটা করে ভেতরের যে আর্টিকেল গুলো সেখানে ঢুকতে হবে। প্রথমে আমরা কি আর্টিকেল পড়বো? আর্টিকেল 12। এখান থেকে শুরু হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। দেখো আর্টিকেল 12-এ ডিফাইন্স দ্য স্টেট। আচ্ছা আমার একটা কথা বলো, আমরা মাঝে মাঝে বলি না, এই যে একটু আগে আমি বলছিলাম রাষ্ট্র যদি তোমার থেকে ফান্ডামেন্টাল রাইট কেটে নেয়, রাষ্ট্র মানে কি? এটা নিয়ে একটা কনফিউশন। এবং তোমরা একটা জিনিস জানো যে যখনই আমাদের সংবিধান নিয়ে কোনো কনফিউশন হয়, তখন আমরা কোথায় অ্যাপ্রোচ করি? আমরা সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করি। কেন? কারণ আমাদের সংবিধান নিয়ে যদি কোনো সমস্যা থাকে, বা সংবিধানের কোনো ভাষা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তখন আমরা জানি সুপ্রিম কোর্টই আমাদেরকে দিশা দেখাতে পারবে। কারণ সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দিতে পারে। মানে সংবিধানের ব্যাখ্যা যদি কেউ দিতে পারে সেটা হলো সুপ্রিম কোর্ট। সংবিধানকে ইন্টারপ্রিট যদি কেউ করতে পারে সেটা হলো সুপ্রিম কোর্ট। সংবিধানকে ইন্টারপ্রিট করার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের আছে। সংবিধানের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা, ইন্টারপ্রিটেশন, সুপ্রিম কোর্টের কাছে আছে। তো আগে আমরা দেখি যে আমাদের এই আর্টিকেল 12-এ স্টেট বলতে আমরা কাকে বোঝাচ্ছি। প্রথমে দেখো বলছে আর্টিকেল 12 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন্স দ্য স্টেট অ্যাজ। কি স্টেট বলতে কি বোঝাচ্ছে? ফার্স্ট পয়েন্টটা বলেছে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট মানে এখানে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় আইনসভা, ইউনিয়ন লেজিসলেচার মানে পার্লামেন্ট এবং কেন্দ্রীয় সরকার, এটা স্টেটের আন্ডারে পড়ছে। বুঝলাম। দ্য গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ দ্য স্টেট মানে রাজ্য সরকার এবং রাজ্যের আইনসভা, এটাও স্টেটের আন্ডারে পড়ছে। অল লোকাল অথরিটি, লোকাল অথরিটি মানে কি? পঞ্চায়েত, একটু বড় ছোট শহর হলে মিউনিসিপ্যালিটি, খুব যদি বড় শহর হয় যেখান থেকে অনেক জিডিপি আসে, মিউনিসিপাল কর্পোরেশন। আমাদের পশ্চিমবঙ্গে যেমন আছে শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল তিনটে, ওইদিকে কলকাতা হাওড়া পাঁচটা, চন্দননগর ছটা, বিধাননগর সাতটা, টোটাল 7টা মিউনিসিপাল কর্পোরেশন আছে। বাকি সব প্রচুর মিউনিসিপ্যালিটি আছে, 100-র উপরে মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত, সেগুলোকে লোকাল অথরিটি বলা হয়, সেগুলোকে স্টেটের আন্ডারে রাখা হয়েছে। এবার তারপর বলেছে আদার অথরিটি ইন ইন্ডিয়া অর আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার দেখো ভারত সরকারের আন্ডারে যেগুলো আছে সেগুলোকে আমরা পাবলিক সেক্টর ইউনিট বলি বা পিএসইউ বলি। অর্থাৎ কোন একটা পার্টিকুলার সেক্টর, তার মেজরিটি মানে 50%, হাফ, তার থেকে বেশি, তার মানে 51% শেয়ার যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোল্ড করে, সেটাকে আমরা পিএসইউ বলি, পাবলিক সেক্টর ইউনিট। মেজরিটি মানে ধরো আজকে একটা কোম্পানি তার 51% গভর্নমেন্ট হোল্ড করছে, তাহলে 49% বাকি প্রাইভেট যারা আছে তারা শেয়ারটা হোল্ড করবে, টোটাল 100% শেয়ার, তাহলে সেটাকে আমরা পিএসইউ বলি। পিএসইউ তো প্রচুর আছে, তোমরা জানো, সেই স্টেট ব্যাংক, এলআইসি, ওএনজিসি, এনটিপিসি, সেল, ভেল, দামোদর ভ্যালি কর্পোরেশন, সবাই পিএসইউ। তাহলে যেহেতু সেগুলো গভর্নমেন্টের আন্ডারে কাজ করে, তাই 50% শেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে, এটা পিএসইউ, এটাকেও আমরা স্টেট বলছি। এবার কনফিউশন আমাদের হয়ে যায় যে আদার অথরিটি ইন ইন্ডিয়া বলতে কোনটা বোঝানো হয়েছে। এখন অব্দি আমরা যা যা বুঝেছি ক্লিয়ার, সেটা হলো কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় আইনসভা স্টেটের আন্ডারে পড়ে, রাজ্য সরকার, রাজ্যের আইনসভা স্টেটের আন্ডারে পড়ে, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপাল কর্পোরেশন স্টেটের আন্ডারে পড়ে, পিএসইউ স্টেটের আন্ডারে পড়ে। কিন্তু আদার অথরিটি মানে কি? তো ন্যাচারালি মানে যদি আমাদের জানতে হয়, কার কাছে যেতে হবে? কনস্টিটিউশনের ব্যাখ্যা কে দিতে পারে? সুপ্রিম কোর্ট। আমরা সুপ্রিম কোর্টকে গিয়ে জিজ্ঞেস করলাম, ডিয়ার সুপ্রিম কোর্ট, what is the meaning of other authority in India which is there in Article 12? সুপ্রিম কোর্ট আমাদেরকে বলল এর আন্ডারে অনেক কিছুই পড়বে, যেমন জুডিশিয়ারি পড়বে স্টেটের আন্ডারে, যেমন পড়বে প্রাইভেট বডি যেটা গভর্নমেন্টে কাজ করছে। তুমি বলবে প্রাইভেট বডি গভর্নমেন্টে কাজ করছে? আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা আমার একটা কথা বলো, এখন যদি তোমাকে পাসপোর্ট নিতে হয়, তোমরা জানো পাসপোর্ট ইস্যু করে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এস জয়শঙ্কর। কিন্তু এই পাসপোর্ট যে ইস্যু হচ্ছে, তোমরা কি জানো কলকাতায় এই পাসপোর্ট ইস্যু করে টিসিএস এর একটা ব্রাঞ্চ, যেটা ডুবিতে অফিস আছে? কেউ জানো? জানবে হয়তো অনেকে। এক্স্যাক্টলি। সংবিধানে 8টা কেন বলে পঙ্কজ? বোঝাবো। আর্টিকেল 32 অনেক দেরি আছে, শেষ দিন বোঝাবো, সব বোঝাবো, ঠিক আছে? মানালি বলে দিয়েছে টিসিএস, বাকি তোমাদের অনেকেই জানো টিসিএস, ঠিক আছে পঙ্কজ? ওয়েট করো, লাস্ট দিন বোঝাবো। আর্টিকেল 32 অনেক দেরি, এখন সবাই 12-এ আছি, ঠিক আছে পঙ্কজ? বোঝাবো, সব বোঝাবো। তাহলে আমার বক্তব্য হলো, গভর্নমেন্টের কাজ কে করছে? একটা প্রাইভেট কোম্পানি। আচ্ছা তোমরা এসএসসি পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষাকে ম্যানেজ কে করছে? টিসিএস। তাহলে গভর্নমেন্টের কাজ কে করছে? প্রাইভেট কোম্পানি। আমি বললাম যে আমি মেট্রো চালাবো, তাহলে মেট্রো বানাবে কে? না জাপানের কোম্পানি, গঙ্গার তলা দিয়ে মেট্রো বানাবে, এলএনটি, অনেক কিছু কোম্পানি আছে। তার মানে প্রাইভেট কোম্পানিও মাঝে মাঝে সরকারের কাজ করে, করে তো? তোমরা একটা মডেলের নাম শুনেছো, সবাই শুনেছো, সেটা হলো পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমার ইচ্ছে একটা ব্রিজ বানাবার, আমি বললাম এলএনটি তুমি এসে আমার ব্রিজটা বানিয়ে দাও। কেন বলো? কারণ আমি সরকার, আমার এখন ব্রিজ বানানোর মতো হেডেক নেই, কারণ ব্রিজ বানাতে গেলে আমাকে টেন্ডার ডাকতে হবে, যে কোম্পানি আসবে, প্লাস আমাকে সিমেন্ট কিনে দিতে হবে, বালি কিনে দিতে হবে, অত আমার সময় নেই। আমি এলএনটিকে বললাম তুমি তোমার মতো বালি বালি যা লাগবে করে ব্রিজ বানাও, এবং আমি তোমাকে একটা নির্দিষ্ট টাকা দিয়ে দেবো। বা আমি এটাও বলতে পারি যে ব্রিজ বানাবার পর ওই ব্রিজে একটা টোল ট্যাক্স চালু করো, আগামী 5 বছর এলএনটি তুমি টোল ট্যাক্স দাও, তারপর তোমার মোটামুটি যা প্রফিট উঠবে, তারপর আমি এই ব্রিজটাকে চালাবো। তার মানে গভর্নমেন্ট সেক্টর
যখন কোনো প্রাইভেট কোম্পানির সাহায্য নিয়ে কোনো একটা কাজ করে সেটাকে পিপিপি মডেল বলা হয়। বা যেটা আমি তোমাদের এই টিসিএস এর এক্সাম্পল দিলাম, এসএসসির পরীক্ষাটা কন্ডাক্ট করে, আমাদের ওই কি বলে পাসপোর্ট ইস্যু করে। তাহলে এই যে পিপিপি মডেল বা এই যে ঘটনাগুলো যেখানে আমরা দেখছি একটা প্রাইভেট বডিও গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজের সাথে ইনভলভ হয়েছে, সেগুলোকে আমরা আদার অথরিটির আন্ডারে ঢুকিয়ে দিয়েছি, সেগুলো রাষ্ট্রের আন্ডারে পড়বে। আমরা ঢোকাইনি, আমরা তো বলার কেউ নয়। সংবিধান নিয়ে আমি বা তুমি শেষ কথা নয়, সংবিধানের শেষ কথা সুপ্রিম কোর্ট বলে। সুপ্রিম কোর্ট ইন্টারপ্রিট করেছে দ্য মিনিং অফ আদার অথরিটি। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? না স্যার আজকে জানলাম। জানলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লিয়ার হয়েছে, বোঝা গেল আদার অথরিটি মানে কি। এই হলো আর্টিকেল 12। তাহলে আর্টিকেল 12 সবার ক্লিয়ার তো? আগে বলো, আর্টিকেল 12 যা যা পড়লে সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, রাষ্ট্র মানে কি এবার বুঝতে পারবে? তাহলে এই এত কিছু যা বললাম, এখানে যদি তোমার কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় বা এই যে অর্গানাইজেশন গুলো এরা যদি তোমার কোনো মৌলিক অধিকার কেড়ে নেয়, তুমি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারো। এই হলো রাষ্ট্র, ডেফিনেশন অফ স্টেট। ঠিক আছে, অনেকে আবার স্টেট মানে রাজ্য করে ফেলে, ভুল কিছু নয়, কারণ রাজ্যগুলোকে তো আমরা স্টেটই বলি, কিন্তু এখানে স্টেট মানে হলো রাষ্ট্র। আর জেনারেলি রাষ্ট্রকে আমরা স্টেট গুলোকে বড় হাতে লিখি, আর যখন নর্মাল স্টেট লিখি তখন ছোট হাতে লিখি। এটা অনেকে বোঝানোর চেষ্টা করে, বাট এখানে স্টেট মানে আর্টিকেল 12 মানে আমি রাষ্ট্রকে বোঝাচ্ছি। ঠিক আছে, স্টেট গুলোকে প্রভিন্সও বলে অনেকে, তাই জন্য এই স্টেট মানে রাষ্ট্র। এটা বোঝা গেছে? সবাই ক্লিয়ার হয়েছে? দারুণ ক্লাস, ভালো লেগেছে। ঠিক আছে, তো আরো ভালো লাগবে। সরফরাজ এখন কিছু শুরুই করিনি, এখন সবে শুরু হয়েছে, সবে আর্টিকেল 12 পড়েছো, এরপর 13 পড়বে, 14 পড়বে, তখন তো আরো মজা পাবে। আচ্ছা, প্রশ্ন হলো এইখানে আজকে আমি যেটা ভাবছি সেটা হলো আজকে তোমাদের প্রথম ক্লাস, আজকে আমি আর এগোবো না, কারণ আর্টিকেল 13টা একটা হিউজ। সেখানে তোমাদেরকে প্রথমে আর্টিকেল 13 পড়তে হবে, তারপর জুডিশিয়াল রিভিউ বুঝতে হবে, তারপর তোমাদেরকে কিছু ডক্ট্রিন পড়তে হবে, যেমন ডক্ট্রিন অফ সেপারেবিলিটি তোমাদের পরীক্ষায় আসে। দুটো সুপ্রিম কোর্টের কেস আছে এখানে, একে গোপালন, স্টেট অফ ম্যাড্রাস, স্টেট অফ বোম্বে, এফ এন বালসারা। তারপর ডক্ট্রিন অফ ইক্লিপস পড়তে হবে। তাহলে আর্টিকেল 13টা বেশ বড়। আর্টিকেল 13টা আমি আজকে আর শুরু করবো না, কারণ শুরু করলে সেটা শেষ হতে আরো 1 ঘন্টা লেগে যাবে। আমি আজকে আর্টিকেল 12 অব্দিই থাকবো। আমি জাস্ট আজকে তোমাদের থেকে এখন একটু সময় এখনো আছে আমাদের হাতে, যা যা পড়লাম সেটার মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে করতে পারো, সেটা একটু দেখে নি, তারপর আমি ক্লাসটা শেষ করব। যা যা পড়লাম তোমাদের কারোর কোনো কিছু প্রশ্ন আসছে মাথায়, বা কিছু জিনিস যেটা আটকে গেছে বুঝতে পারছো না, এরকম কিছু আছে এখনো পর্যন্ত? হ্যাঁ, কারণ নতুন করে ওটা শুরু করলে ওটা শেষ হবে না আর কি, ওটা একটা অন্য সেগমেন্ট আর্টিকেল 13টা। ঠিক আছে, এটা 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 এখনো অব্দি যা যা বললাম সেটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? নো ডাউট? এখনো পর্যন্ত কোনো ডাউট নেই? দেখো, আমি আর একবার জাস্ট ব্যাপারটা বলে দিচ্ছি, জাস্ট একবার রিভিশন আমরা করে নিচ্ছি। সেটা হলো, প্রথমে আমরা আজকে পড়ছি ফান্ডামেন্টাল রাইটস। রাইটস বা অধিকার কি না, তুমি যদি পৃথিবীতে জন্মাও, মানুষ হয়ে জন্মাও, তুমি পৃথিবীর যে দেশে জন্মাতে পারো, উগান্ডা, জিম্বাবুয়ে, ইন্ডিয়া, ইউএসএ, ইউকে, তুমি কিছু মানব অধিকার নিয়ে জন্মাবে, হিউম্যান রাইটস। তুমি যে দেশে জন্মাচ্ছ সেই দেশেও অবভিয়াসলি কোনো একটা কনস্টিটিউশন আছে। তুমি যে দেশের নাগরিক সেই দেশে কিছু কনস্টিটিউশনাল রাইট তুমি এনজয় করবে। সেটা ডিপেন্ড করছে, তুমি জিম্বাবুয়ে জন্মালে সেখানকার কনস্টিটিউশনাল রাইট, তুমি ইউএসএ তে জন্মালে সেখানকার কনস্টিটিউশনাল রাইট, তুমি ইন্ডিয়াতে জন্মালে সেখানকার কনস্টিটিউশনাল রাইট। এই হলো মৌলিক অধিকার। কনস্টিটিউশন আমাদের দেশের ফান্ডামেন্টাল ল। কেন? কারণ কনস্টিটিউশনকে ভায়োলেট করে তুমি আমাদের দেশে কোনো পলিসি আনতে পারবে না, আমাদের দেশে কোনো আইন তৈরি করতে পারবে না। লেজিসলেচারের কাজ আইন তৈরি করা, এক্সিকিউটিভের কাজ পলিসি তৈরি করা। তারা যদি এমন কোনো ল বা পলিসি নিয়ে আসে যেটা আমাদের মৌলিক অধিকারকে ভায়োলেট করবে, আমরা জানি জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়ার ক্ষমতা আছে আমাদের দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের, জুডিশিয়ারির। কেন? কারণ ফান্ডামেন্টাল রাইটকে বিঘ্নিত করে তুমি কিছু করতে পারবে না, বিকজ ফান্ডামেন্টাল রাইট সবার উপরে, সুপ্রিম ল, ফান্ডামেন্টাল ল। আর ফান্ডামেন্টাল রাইট যদি ফান্ডামেন্টাল ল হয়, তাহলে আমি বলতেই পারি যে এই ফান্ডামেন্টাল রাইট বলছি, কনস্টিটিউশন যদি ফান্ডামেন্টাল ল হয়, তাহলে আমি বলতেই পারি সংবিধানে থাকা সমস্ত অধিকার লিগাল রাইট, সেটাও বললাম। আর কনস্টিটিউশন ছাড়াও আমাদের দেশের অন্যান্য আইন প্রণয়নকারী সংস্থা, যেমন পার্লামেন্ট,
তারাও আইন বানায়। স্টেট লেজিসলেচার, রাজ্যের আইনসভা, তারাও রাজ্যের আইন বানায়। আমাদের দেশের ওই তোমার শিডিউল 7-এ, আমাদের দেশের যে শিডিউল 7 সেখানে লিস্ট করা আছে, তাই না? কিছু লিস্ট, ইউনিয়ন লিস্ট, যার ওপর যে বিষয়গুলোর ওপর কেন্দ্র আইন বানায়, পার্লামেন্ট আইন বানায়। স্টেট লিস্ট, যার ওপর রাজ্য আইনসভা বানায়। কনকারেন্ট লিস্ট, যার ওপর রাজ্য কেন্দ্র দুজনেই আইন বানায়। এই যে আইনগুলো, যেগুলো পার্লামেন্টে তৈরি হচ্ছে, যেগুলো রাজ্যের আইনসভায় তৈরি হচ্ছে, সেগুলোও আইন। সেগুলো স্ট্যাচুটারি রাইটস, লিগাল রাইট, কিন্তু অর্ডিনারি লিগাল রাইট। পার্লামেন্টার এই কনস্টিটিউশনের আন্ডারে থাকা লিগাল রাইট না, অর্ডিনারি লিগাল রাইট। আমি একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, ওরা কিন্তু আইন। মাথায় রাখবে, আমাদের দেশে মানে যে চাকরি বাকরি নিয়ে প্রচুর পলিসি সরকার নিয়ে এসছে, ঠিক আছে, কিন্তু মানরেগা হলো একটা আইন, যেটা ইউপিএ গভর্নমেন্ট 1 তৈরি করেছিল। মনমোহন সিং ছিল ভারতের প্রধানমন্ত্রী। তো যাই হোক, এই হলো মোটামুটি লিগাল রাইট। তারপর আমরা একটু বোঝার চেষ্টা করেছি যে লিগাল রাইটের কত ভাগ হয়। কনস্টিটিউশনাল রাইট আছে, অর্ডিনারি লিগাল রাইট আছে, যেগুলোকে স্ট্যাচুটারি ল বলে, কারণ পার্লামেন্টে তৈরি কোনো একটা আইনি স্ট্যাচু, সেখান থেকে যে স্ট্যাচুটারি ল, স্ট্যাচুটারি রাইটস। এই হলো মোটামুটি আমরা বুঝেছি। তারপর আমরা ফান্ডামেন্টাল রাইটসে ঢুকেছি। ফান্ডামেন্টাল রাইটসে কি কি কারণে সেটাকে ফান্ডামেন্টাল রাইটস বলে? একটা হলো আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের জন্য মৌলিক অধিকারগুলো থাকা বাঞ্ছনীয়, কারণ মৌলিক অধিকারগুলো আমাদের আগে ছিল না, ঠিক আছে, সেটা একটা। আর দ্বিতীয় কারণটা অবভিয়াসলি আমাদের দেশে জাস্টিসিয়েবল এই ফান্ডামেন্টাল রাইটসগুলো আমি ডিরেক্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, সেটা আমি বলেছি, সেটা আমরা আলোচনা করেছি। কত ধরনের ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলো বলেছি। বেসিক্স অফ ফান্ডামেন্টাল রাইটস, এর ডেফিনেশন, নেচার, ইম্পর্টেন্স, কনসেপ্ট, এগুলো পড়েছি এবং লিস্ট পড়েছি। আর সবার শেষে আমরা আর্টিকেল 12, যেটা মানে আমাদের বেসিক স্টেটের ডেফিনেশন, সেটা পড়েছি। মোটামুটি এই অবধি আজকে আমরা করেছি। স্যার 12টা একবার অল্প করে বলে দিন। আচ্ছা, বলে দিচ্ছি। লটা কি স্যার? কনস্টিটিউশন। লটা কি স্যার? কনস্টিটিউশন পড়ে স্যার? লটা কি কনস্টিটিউশন পড়ে? মানে বুঝতে পারলাম না তোমার প্রশ্নটা। লটা কনস্টিটিউশনে পড়ে বলতে মানে তুমি যেটা বলছো আমাদের যে ল গুলো আছে ওগুলো আইন, মানে যারা লিগাল ল পড়ে তাদের কথা বলছো? যারা ল পড়ে, ওই এলএলবি পড়ে তাদের কথা বলছো নাকি? আচ্ছা আচ্ছা, না এলএলবি যারা পড়ে তারা কনস্টিটিউশন, তারা আরো অনেক কিছু পড়ে। তারা ওই আমাদের এইগুলো পড়ে, ওই সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, তারপর আমাদের যে ওই এগুলো হয় না তোমার আইপিসি, সিআরপিসি, ঠিক আছে, ইন্ডিয়ান পিনাল কোড, আমাদের যে সিভিল কোডস গুলো রয়েছে সেগুলো তারা পড়ে। আমরা শুধু কনস্টিটিউশনের উপর ফোকাস করব, আমরা কনস্টিটিউশনের বাইরে যাব না। হ্যাঁ, কিন্তু যারা ল পড়ে তারা ওসব আইপি দেখবি। আমি জানি না তোরা দেখেছিস কিনা, যারা বড় বড় লয়ার হয় না, দেখবি সেই মোটা মোটা বই থাকে, গোটা বাড়িতে সেই লাইব্রেরির মতো করে সাজানো থাকে, ঠিক আছে, ওরা সব ওইসব পড়ে। আমাদের ওসব নেই, আমাদের ওসব নেই। আমরা জাস্ট কনস্টিটিউশনের ভেতরে যেটা আছে সেটা পড়বো, কারণ আমাদের সাবজেক্ট তো পলিটি। আমরা তো এখানে ইন্ডিয়ান পলিটি পড়ছি। ইন্ডিয়ান পলিটি একটা বড় সেগমেন্ট হলো কনস্টিটিউশন। আচ্ছা, আর্টিকেল 12টা আরেকবার বলে দিতে বলেছো তোমরা। আর্টিকেল 12 মানে এখানে আমরা এই যে আর্টিকেল 13 থেকে বা আমরা যে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করব, এবার আমরা শুধু একটা কথা বারবার বলবো, রাষ্ট্র এটা করতে পারে, রাষ্ট্র এটা করতে পারে না, রাষ্ট্র আমার অধিকার কেড়ে নিয়েছে। তো ভাই রাষ্ট্র মানে কি? কি এই রাষ্ট্র জিনিসটা কি? মানে রাষ্ট্র মানে তা শুধু দেশ নয়। অনেকে আবার বলে রাষ্ট্র মানে তো ভারত একটা রাষ্ট্র। না, রাষ্ট্র কিন্তু কোনো দেশ নয়। দেশ মানে হলো যার একটা পলিটিক্যাল জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি আছে, কিন্তু রাষ্ট্র তার মধ্যে কিছু স্পেসিফিক জিনিস, যার ডেফিনেশন আর্টিকেল 12 দেওয়া আছে। যেখানে রাষ্ট্র বলতে কি বলা হচ্ছে? গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া। পার্লামেন্ট মানে আমাদের কেন্দ্রের আইন যারা বানায়, অর্থাৎ ইউনিয়ন লেজিসলেচার, এবং আমাদের গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। দেন গভর্নমেন্টাল লেজিসলেচার অফ দ্য স্টেট, রাজ্যের আইনসভা এবং রাজ্য সরকার। তারপর অল লোকাল অথরিটি, যার মধ্যে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, মিউনিসিপাল কর্পোরেশন, এগুলো পড়ছে আমরা। পরে তো আমাদের মিউনিসিপ্যালিটি চ্যাপ্টার হবে, পঞ্চায়েতের চ্যাপ্টার হবে, তখন আমরা একটু ডিটেলে পড়বো। এগুলোকে লোকাল গভর্নমেন্ট বলে। তোদের সবাইরই বাড়ির কাছে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি আছে। কেউ এবার একটু ছোট শহরে থাকে, সে বলে মিউনিসিপ্যালিটি। কেউ একটু বড় শহরে পড়ে, সে বলে মিউনিসিপাল কর্পোরেশন। কেউ আবার বলে পঞ্চায়েত, গ্রামীণ ভারত যেটা। আর সেটা লোকাল অথরিটি। তার সাথে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ছে, মানে যেখানে গভর্নমেন্টের মেজরিটি শেয়ার আছে, পুরোপুরি সরকার নয় কিন্তু গভর্নমেন্টের শেয়ার রয়েছে মেজরিটি। স্টেট ব্যাংক, ওএনজিসি, এনটিপিসি, সেল, ভেল, ডিবিসি, যেগুলোকে আমরা পাবলিক সেক্টর ইউনিট বলি, ঠিক আছে, ওই সেগুলো পিএসইউ গুলো, সেগুলো গভর্নমেন্টের কন্ট্রোলে পড়ছে। আর আদার অথরিটি বলতে
তার ভেতরে জুডিশিয়ারি করছে, এবং সরকারের আন্ডারে থেকে কোনো প্রাইভেট বডি যদি কোনো সরকারের কাজ করে, যেমন আমি তোমাদেরকে বলেছি পিপিপি মডেল, পিপি মডেলটা এখন খুব চলে। তোমরা অনেকে নাম শুনবে, ট্রেনে যখন আমরা টিকিট কাটি আইআরসিটিসি থেকে টিকিট কাটি, সবাই জানো আইআরসিটিসি থাকে না, ওই আইআরসিটিসি যেটা, ওটা কিন্তু তোর পিপিপি মডেল, ঠিক আছে। ওখানে ওটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাইভেট কোম্পানি যারা রেলের হয়ে কাজ করে। আমি বললাম যে একটা ওই বলেছিলাম না ব্রিজ ব্রিজ বানানোর জন্য আমি এলএনটি কে বললাম, সাবুর্জি পালনজিকে বললাম আপনারা এসে আমাদের রেল ব্রিজ বানিয়ে দিন, সব খরচা আপনাদের, পরে আগামী 5 বছর আপনারা ব্রিজ থেকে টোল ট্যাক্স নেবেন, আমরা নেব না, তারপর থেকে ভারত সরকার নেবে। বা আমি মেট্রোর জন্য একটা প্রাইভেট কোম্পানিকে বললাম। যখন প্রাইভেট কোম্পানি সরকারের কাজ করছে, সেই প্রাইভেট কোম্পানিকেও আমরা রাষ্ট্রের আন্ডারে নিয়ে আসবো। মানে ধর আজকে একটা ব্রিজ তৈরি করছে এলএনটি, আর সেই ব্রিজের উপরে গিয়ে আমার কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলো, তর্কের খাতিরে বলছি, সেক্ষেত্রেও কিন্তু আমি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারবো। কিন্তু যারা ব্রিজ বানাচ্ছে, হতে পারে তারা প্রাইভেট কোম্পানি, কিন্তু যেহেতু তারা গভর্নমেন্টের কাজ করছে, তাদেরকেও আমরা আদার অথরিটি আন্ডারে আইনে রাষ্ট্রের আন্ডারে নিয়ে আসবো। এইভাবে আমরা রাষ্ট্র ডেফিনেশনটা পড়েছি। এই অবধি আজকে আমরা আলোচনা করেছি। নেক্সট দিন আমরা ওই সম্ভবত 6টা থেকে বোধহয় ক্লাস আছে শনিবার, আমরা আর্টিকেল 13 থেকে শুরু করব, মানে এর পরের পার্টটা থেকে শুরু করব। ঠিক আছে, আজকে তোমরা একটুখানি ক্লাসটা পারলে একবার দেখে নিও যদি সময় করতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস মোটামুটি ভালো লেগেছে। ঠিক আছে, এর পরের দিন আমরা এবার আর একটা কথা, মিউনিসিপ্যালিটি কি স্যার বিডিও না এসডিও আন্ডারে থাকে? না, এরকম ভাবে কিছু থাকে না, কারণ বিডিও মানে যারা ব্লকে কাজ করে, সেগুলো আমরা পরে পড়বো। ব্লক মানে ছোট ছোট অনেকগুলো গ্রাম নিয়ে একটা ব্লক তৈরি হয়, সেখানে বিডিও কাজ করে। আর অনেকগুলো ব্লক নিয়ে একটা সাব ডিভিশন তৈরি হয়, মহকুমা তৈরি হয়, সেখানে এসডিও কাজ করে, সাব ডিভিশনাল অফিসার। আবার অনেকগুলো মহকুমা নিয়ে একটা ডিস্ট্রিক্ট তৈরি হয়, যেখানে ডিএম কাজ করে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। একটু সবুর করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, সব হবে। ঠিক আছে, সব বলে দেবো। যখন ক্লাস শেষ হবে তখন দেখবি পুরো সংবিধান সম্বন্ধে আইডিয়াই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ক্লাস করতে হবে। ঠিক আছে, ওই প্রথম ক্লাস করলাম, কিছুদিন পরে আর করলাম না, ছেড়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমাদের ক্লাস হবে। ঠিক আছে, নেক্সট দিন আমরা ক্লাস করব, খুব ভালো করে করব আজকে। এবং নেক্সট দিন আমরা কত থেকে শুরু করব? নেক্সট দিন আমরা আর্টিকেল 13 থেকে শুরু করব। তোমাদের কি কাজ? তোমাদের কাজ হলো আজকের পরে নেক্সট দিন ক্লাসের আগে আর একবার আজকের ভিডিওটা দেখে আসবে, তাহলে আর্টিকেল 13 থেকে পড়তে সুবিধা হবে। তাহলে পরের দিন কিন্তু আমরা আর্টিকেল 13 থেকে শুরু করবো, তোমরা কিন্তু পুরো আর্টিকেল 12 অব্দি পড়ে আসবে। তাতে কি হবে, আর্টিকেল 13 থেকে বুঝতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। স্যার এইরকম তুই দিলেই দেখবেন তাহলে ভালো লাগবে। আচ্ছা তুই বলবো, হ্যাঁ আমার মুখ দিয়ে তুই বেরোয়, এটা একটা অনেকে আবার একটু রাগ টাগ করে। ঠিক আছে, তুই তুই বললে, কিন্তু আমার মুখ দিয়ে আবার তুই বেরিয়ে যায়। তোমরা এমনিতে আমার থেকে অনেক বয়সে ছোট, ঠিক আছে, আমার চুল পেকে গেছে, যাই হোক, তো ওই জন্য তুই বললে কেউ রাগ টাগ করো না, কারণ আমার মুখ দিয়ে তুই বেরিয়ে যায় বেশিরভাগ সময়। ঠিক আছে, তোরা এমনিতে আমার থেকে অনেক ছোট, তো মানে আমি ঠিক তুমি তুমি বলতে পারি না। হ্যাঁ তুইটা কাছেরই মনে হয়, এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দিন দেখা হচ্ছে। নেক্সট দিন আমরা, নেক্সট দিন তোমাদের ক্লাসটা একটু বলে দিই কবে আছে। তোমাদেরটা এপিজে আব্দুল কালাম ব্যাচ তো, এটা আছে ফ্রাইডে। ফ্রাইডে 6টা থেকে 7:30 আছে, ফ্রাইডে ক্লাস হবে, ফ্রাইডে দেখা হচ্ছে। ঠিক আছে, ফ্রাইডে দেখা হবে। একটু কষ্ট করে চলে আসবে, অনেকের বোধহয় সন্ধ্যেবেলার দিকে ক্লাস করতে একটু অসুবিধা হয়, বাট এখন শিডিউল পাইনি আমি। ঠিক আছে, ফ্রাইডে দেখা হচ্ছে। তুই বলবো, হ্যাঁ একদম তুই বলবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট, টাটা টাটা, গুড নাইট, টাটা।